হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ছোট্ট বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ক্লিয়ার সব? ঠিক আছে, চলো তাইলে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। এটা হলো আমাদের স্থির তড়িতের 13 নম্বর লেকচার। আমরা এর আগের ক্লাস পর্যন্ত গাউস ল শেষ করছিলাম এবং গাউস ল এর সাহায্যে আমরা হচ্ছে একটা গোলাকার পরিবাহীর বা গোলাকার একটা কি বলে এগুলাকে, ফাঁপা গোলক এবং নিরেট গোলক, এগুলার জন্য বাইরে ভিতরে এবং পৃষ্ঠে বিভব কত প্রাবল্য কত এই জিনিসগুলো আমরা বের করছিলাম। তারও আগের ক্লাসে আমরা কিন্তু গাউস ল এর সাহায্যে আমাদের ইনফাইনাইট লাইন চার্জের জন্য কোনো পয়েন্টে প্রাবল্য কত সেগুলো দেখছি। আর একটা প্লেটে যদি অসীম প্লেটে আমাদের চার্জ থাকে তাহলে সেটার জন্য কোনো একটা নির্দিষ্ট দূরত্বে প্রাবল্য কত সেগুলো আমরা বের করা শিখছি। আজকের যে টপিকটা ধারক বা ধারকত্ব, যখন আমরা পড়ব ধারক এবং ধারকত্ব, এই টপিকটা আসলে আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর টপিকটা বেশ মজার, আশা করি ভাল লাগবে। অনেক কিছু মিল আছে আমাদের হচ্ছে রোধের আইডিয়াগুলোর সাথে। তোমরা যে 9-10 থাকতে রেজিস্ট্যান্স বা রোধ পড়ছো, সেইখানে আসলে রোধকে যেমন সিরিজে প্যারালালে যুক্ত করা যায়, ঠিক তেমনি এখানেও আমরা ধারক নিয়ে আলাপ করব। ধারককেও আমরা চাইলে একটা সার্কিটের মধ্যে সিরিজে প্যারালালে যুক্ত করতে পারি। ধারক নিয়ে তোমাদের অবশ্য কিছু আইডিয়া আছে। তোমরা যখন 9-10 স্থির তড়িৎ পড়ছো সেখানে ধারক নিয়ে খুব অল্প স্বল্প কিছু কথাবার্তা ছিল। তো আমি ধরে নিচ্ছি ধারক নিয়ে কারোরই কোনো আইডিয়া নেই, একদম আমরা গ্রাউন্ড জিরো বেসিক জিরো থেকে শুরু করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। হ্যালো আলফাফা, নাজিব মাহফুজ, আরাফাত রহমান, পিঙ্কি, আর ফেসবুকে কে কে আছে এগুলা? এমনি দেব, তানভীর চৌধুরী, মার্জিয়া, অর্ণব। চলো তাহলে আমরা শুরু করি, খাতা কলম বের করো। আমরা তাহলে শুরু করি। ঠিক আছে, বিসমিল্লাহ। সো আমাদের প্রথমে আগে একটু দেখে ফেলি ধারক জিনিস, আগে ধারকত্ব জিনিসটা আগে কি। ধারকত্ব দেখো, যেটার ইংরেজি হচ্ছে ক্যাপাসিটেন্স। ক্যাপাসিটেন্স, দেখো ভাইয়া, নামটা শুনে বুঝতে পারছো যে ধারণ করার একটা ক্ষমতা, তাই না? তো কি ধারণ করার ক্ষমতা? পরিবাহীর ধারকত্ব বলতে আমরা আসলে কি বুঝি সেইটাকে আমরা আগে ছোট করে একটু আলোচনা করি। সো পরিবাহীর ধারকত্ব বা হচ্ছে ক্যাপাসিটেন্স, চলো আগে একটু ডেফিনেশনটা পড়ি, তারপরে আমরা বিভিন্ন অ্যানালজি দিয়ে সুন্দর করে বুঝবো জিনিসটা। খুব সহজ, দেখো, কোনো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে। জিনিসটা কি দেখো, মনে করো আমাদের কাছে এরকম একটা গোলকীয় পরিবাহী আছে। তো এই গোলকীয় পরিবাহীর মনে করলাম ব্যাসার্ধ হচ্ছে মনে করো আর। তো আমরা যেমন এর আগের ক্লাসে কিন্তু এই যে গোলকীয় পরিবাহীর পৃষ্ঠে বিভব কত, তারপরে প্রাবল্য টাবল্য কত, এগুলো নিয়ে পড়াশোনা করছিলাম। তো এরকম মনে করো আমাদের কাছে একটা গোলকীয় পরিবাহী আছে, একটা গোলক আছে, পরিবাহী গোলক আছে। তো আমরা কি করলাম, ধরো অসীম থেকে প্রথমে একটা প্লাস চার্জকে এখানে নিয়ে আসলাম, তারপরে আবার অসীম থেকে আমরা আরও কিছু প্লাস চার্জকে এখানে নিয়ে আসলাম। এভাবে বলতো যত আস্তে আস্তে প্লাস চার্জকে নিয়ে আসবো, তত আমাদের প্লাস চার্জ নিয়ে আসতে আরও বেশি কাজ করতে হবে না? কারণ বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে খেয়াল করো, অসীম থেকে যখন আমি প্রথমে একটা প্লাস চার্জকে নিয়ে আসব, প্রথম চার্জটা আনতে কোনো কষ্ট হবে না, ইজিলি আমরা নিয়ে চলে আসতে পারবো। কিন্তু এরপরে যখন আরেকটা প্লাস চার্জকে নিয়ে আসবো, আমাদের কিন্তু আগের তুলনায় একটু বেশি কষ্ট হবে, কারণ এখানে প্লাস চার্জের বিকর্ষণের এগেইনস্টে আমাদেরকে কাজ করতে হচ্ছে। তারপর আবার একটা প্লাস চার্জকে নিয়ে আসবো, এখন আগের তুলনায় আরও বেশি পরিমাণ কাজ কিন্তু এখানে করতে হবে। তো প্রত্যেকটা কাজ কিন্তু আমরা এখানে আমাদের তড়িৎ ক্ষেত্র বা ই এর এগেইনস্টে কিন্তু কাজ করছি।
সো ই এর এগেনস্টে যখন তুমি কাজ করো তখন কিন্তু পুরো সিস্টেমে একটা বিভব শক্তি জমা হয়, তাই না? ডেল্টা ভি সমান সমান মাইনাস ডাব্লিউসি। সো আমাদের এই ই এর বিরুদ্ধে যে কাজ সেটাকেই কিন্তু আমরা বলি বিভব। সো তাহলে আমরা এখানে যখন একটা একটা করে চার্জ নিয়ে আসছি, এরকম চার্জ নিয়ে আসতে মনে করো পুরো গোলকটাকে ভরায় ফেললাম। সো এখন দেখা গেল এখানে আমরা টোটাল কিউ পরিমাণ চার্জকে এনে রাখছি, পৃষ্ঠে কিউ পরিমাণ চার্জকে এনে রাখছি, এবং এই কিউ পরিমাণ চার্জের ফলে দেখা গেল এই গোলকের বিভব হয়ে গেল ভি। বিভবটা আসছে কোত্থেকে বুঝতে পারছো আশা করি, যে বিভব মানে কি ছিল, ওই ই এর বিরুদ্ধে যে কাজ। তো আমরা যখন অসীম থেকে 1 কুলম্ব চার্জকে নিয়ে আসছি, প্রথম চার্জ আনতে কোনো কাজ করতে হয়নি। তারপর আবার যখন আরও কিছু চার্জকে নিয়ে আসলাম, ই এর বিরুদ্ধে কাজ করে 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 যখন ওখানে আমরা পৃষ্ঠের উপর রাখলাম, তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের যেহেতু ই এর বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, ওই গোলকের মধ্যে কিন্তু একটা বিভব শক্তি জমা হচ্ছে। তাহলে এইখানে আমাদের এই কিউ কুলম্ব চার্জকে যখন আমি এর উপরে রাখছি, তখন আমাদের যে বিভবটা আমরা পাইছি বা গোলকের যে বিভব পার্থক্য হয়েছে অসীমের সাপেক্ষে, সেটা হচ্ছে মনে করলাম ভি। তাহলে এখন আমাদেরকে যেটা বলছে দেখো, আমাদের ভি বিভব পার্থক্য তৈরির জন্য চার্জ দেওয়া লাগছে কত কুলম্ব? কিউ কুলম্ব। তাহলে একক বিভব পার্থক্য তৈরির জন্য কতটুকু পরিমাণ চার্জ দেওয়া লাগছে? কিউ বাই ভি। এইটাকেই আমরা বলছি এই গোলকীয় পরিবাহীর ধারকত্ব। কথা বুঝছো? যে আমরা দেখলাম ভি বিভব পার্থক্যকে উন্নীত করতে বা ভি বিভব দিতে, এই গোলকটাকে ভি বিভব দিতে আমাদের গোলকের ভিতরে চার্জ দেওয়া লাগছিল কিউ কুলম্ব। তাহলে ভি বিভব দেওয়ার জন্য গোলকে চার্জ দেওয়া লাগছে কিউ কুলম্ব, তাহলে একক বিভব দেওয়ার জন্য কতটুকু পরিমাণ চার্জ দেওয়া লাগছে সেটাই হচ্ছে আমাদের এই গোলকটার, এই পরিবাহীটার ধারকত্ব। তাহলে দেখো, কোনো পরিবাহীর বিভব এক একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে। তাহলে এই কিউ বাই ভি এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। তো আমরা দেখো, তার মানে জিনিসটা অনেকটা কেমন, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিই তাহলে খুব সহজে বুঝতে পারবা। মনে করো আমাদের কাছে দুইটা পাত্র আছে। একটা পাত্র হচ্ছে একটু চিকন টাইপের পাত্র, একটু সরু টাইপের পাত্র, আর একটা আছে আমাদের কাছে একটু মোটা টাইপের পাত্র। বুঝছো? একটা চিকন টাইপের পাত্র, একটা আছে মোটা টাইপের পাত্র। এখন বলো তো, আমি যদি চাই যে এইখানে আমি পানির হাইট 1 মিটার পর্যন্ত বাড়াবো, এইখানেও আমি পানির হাইট 1 মিটার পর্যন্ত বাড়াবো, কথা বুঝছো? যে আমি দুইটা পাত্র নিলাম, একটা পাত্র হচ্ছে একটু সরু টাইপের, আর একটা পাত্র হচ্ছে একটু মোটা টাইপের। ধরো এটা হচ্ছে আমাদের বালতি, আর এটা হচ্ছে একটা জগ। এটা বালতি, এটা হচ্ছে একটা জগ। তো আমাদের এখন বলো তো, দুইটার মধ্যে আমি যদি 1 মিটার, তো জগের ক্ষেত্রে আসলে বেশি হয়ে যায়, যাই হোক, ধরো 1 একক পরিমাণ পানি যদি আমি হাইট বাড়াতে চাই, এখানে 1 একক পরিমাণ পানির হাইট বাড়াবো, এইখানেও পানির হাইট 1 একক পরিমাণ বাড়াবো। তাহলে বলো তো কোন ক্ষেত্রে আমাকে বেশি পরিমাণ পানি দেওয়া লাগবে? পানি কিন্তু আমার এইখানে 1 মিটার হাইট বাড়ানোর জন্য কিন্তু হিউজ পরিমাণ পানি এখানে দেওয়া লাগবে কম্পেয়ার টু এই যে পাত্রটা আছে সেটা। এই পাত্রটায় যদি আমি 1 মিটার পানি তুলতে চাই, তাহলে কিন্তু দেখো অল্প পরিমাণ পানি দিলেই 1 মিটার উঠে যাবে, আর একটু পানি দিলে 2 মিটার উঠে যাবে। কিন্তু এখানে যদি 1 মিটার বাড়াতে চাই, অনেক বেশি পরিমাণ পানি কিন্তু আমার এখানে দেওয়া লাগবে। তো তাহলে জিনিসটা দেখো, কার ধারকত্ব বেশি বলো তো? কার পানির ধারকত্ব বেশি? এইটার কিন্তু পানি ধারণ করার ক্ষমতা বেশি, এটার ধারকত্ব বেশি। কারণ এখানে তুমি অল্প একটু পরিমাণ পানি দিলে বিভব খুব বেশি বাড়ছে না, এর উচ্চতা খুব বেশি বাড়ছে না। অল্প পরিমাণ পানি দিছো, এর উচ্চতা খুব বেশি বাড়ছে না। তো 1 মিটার উচ্চতা বাড়ানোর জন্য অনেক বেশি পরিমাণ পানি কিন্তু সে ধারণ করতে পারে। কিন্তু এর ক্ষেত্রে খুব অল্প পরিমাণ পানি দিলেই দেখা যাবে খুব দ্রুত এই জগটা পূর্ণ হতে থাকবে। তাহলে এর ধারণ ক্ষমতা কিন্তু কম, এর ধারণ ক্ষমতা কিন্তু বেশি। তো একদম এরকম একটা অ্যানালজি দিয়ে কিন্তু তুমি চিন্তা করতে পারো পরিবাহীর ধারকত্বটাকেও, যে তুমি যখন এখানে কিউ পরিমাণ চার্জ দিচ্ছ, তখন কিন্তু ওর বিভব বাড়ছে। সো যদি এরকম হয়, যার ক্যাপাসিটেন্স বেশি, যার ধারকত্ব বেশি, তার ক্ষেত্রে কিন্তু এই যে এইটার মতন চিন্তা করো, তার ক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি পরিমাণ কিউ দেওয়ার পরে ওর বিভব 1 ভোল্ট বাড়ছে। কিন্তু যার ধারকত্ব কম, তার ক্ষেত্রে দেখা যাবে অল্প একটু পরিমাণ চার্জ দিছো, সাথে সাথে ওর 1 ভোল্ট বেড়ে গেছে। ঠিক আছে? তাহলে পরিবাহীর ধারকত্ব
আসলে কি বোঝায় সেটা আমরা আশা করি বুঝছি, যে আমরা কোনো পরিবাহীর বিভব 1 একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে। আমরা কি নিয়ে পড়াশোনা করছি? আমরা একটা পরিবাহীর মধ্যে কতটুকু চার্জ ধারণ ক্ষমতা সেইটা নিয়ে আলাপ করতেছি, ঠিক আছে, ধারকত্ব। ওকে, সো তাহলে এই যে ভি বিভব পার্থক্য তৈরির জন্য কিউ কুলম্ব চার্জ লাগে, তাহলে একক বিভব পার্থক্য তৈরির জন্য কতটুকু চার্জ লাগে সেটা হচ্ছে কিউ বাই ভি। তুমি যদি একটু এটার এককটার দিকে তাকাও, এটার এককটা আসলে দেখো, এটা হলো কুলম্ব, এটা হলো ভোল্ট। সো কুলম্ব পার ভোল্ট এভাবে করে এটাকে প্রকাশ করা হয়। এই কুলম্ব পার ভোল্টকে একবারে বলা হয়, এটা হলো ফ্যারাড, এটাকে বলা হয় ফ্যারাড, এটাকে বলা হচ্ছে ফ্যারাড। সো এই ফ্যারাড, এটার মানে কি, ধরো আমি যদি বলি যে কোনো একটা পরিবাহীর ধারকত্ব হচ্ছে 5 ফ্যারাড, এর মানে কি? 5 ফ্যারাড ধারকত্ব মানে হচ্ছে আমি যদি ওই পরিবাহীর ওই পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে চাই, তাহলে আমাকে সেখানে 5 কুলম্ব পরিমাণ চার্জ দেওয়া লাগবে। 1 ভোল্ট পরিমাণ বিভব বৃদ্ধির জন্য 5 কুলম্ব পরিমাণ চার্জ দেওয়া লাগবে, ঠিক আছে। সো তাহলে এটা হচ্ছে 5 ফ্যারাড। তোমরা আবার ওই যে ফ্যারাডের সাথে মিলাই ফেলো না কিন্তু। ফ্যারাডে এটা কিসের ইউনিট বলো তো? এটা পড়ছো তোমরা? 1 ফ্যারাডে মানে এটা কিসের ইউনিট? এটা কিসের ইউনিট? 1 ফ্যারাডে, না না এইটা পড়ো নাই। এই যে 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে সমান সমান 96,500 কুলম্ব। গুড, 96,500 কুলম্ব, এটা একটা চার্জের একক কিন্তু ছিল, ঠিক আছে। সো ফ্যারাডে ওটা, আর এটা ফ্যারাড, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে, গেল। তাহলে আমরা দেখলাম যে ধারকত্ব সমান সমান আসলে কত? ধারকত্ব সি সমান সমান, ধারকত্ব সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি, এটা হলো মেইন সূত্র। আচ্ছা, ভালো কথা। এখন যে কোনো একটা পরিবাহীর যে ধারকত্ব সেটা আসলে কিসের উপর নির্ভর করে সেগুলো আমরা দেখব সামনে। তো তার আগে আমাদের এই যে কিউ বাই ভি, দেখো পরিবাহীর বিভব প্রতি একক বাড়াতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর আধান ধারকত্ব বলে, ঠিক আছে, এটা আশা করি বুঝবা। এখন আসো আমরা একটা গোলক পরিবাহীর জন্য তার ধারকত্ব কত হবে সেটা আমরা একটু বের করি। যে একটা গোলকীয় পরিবাহী, সেই গোলকীয় পরিবাহীর জন্য ধারকত্ব কত হবে সেটা আমরা বের করতে চাই, যে ওই ধারকত্বটা কিসের কিসের উপরে নির্ভর করে সেটা আমরা বের করব। সো এখন খেয়াল করো, আমরা মনে করলাম একটা গোলাকার পরিবাহী, ধরো একটা গোলাকার পরিবাহী। সো গোলাকার পরিবাহী কোনটা? মনে করলাম গোলাকার পরিবাহী হচ্ছে এইটাই। সো এই যে গোলাকার পরিবাহীটা আছে, এই গোলাকার পরিবাহীর মনে করলাম ব্যাসার্ধ হচ্ছে আর। বলতো এর পৃষ্ঠে বিভব কত? মনে করো আমি কিউ পরিমাণ চার্জ এখানে দেওয়ার ফলে তার বিভব হয়েছে ভি, তার বিভব হয়েছে ভি। তাহলে এখান থেকে সি সমান সমান আমরা লিখতে পারি কিউ ডিভাইডেড বাই ভি। আচ্ছা, বলতো পৃষ্ঠে তার বিভবের ফর্মুলা কি ছিল মনে আছে? পৃষ্ঠে বিভব ছিল 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। দেখো তো বুঝছো কিনা? 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। ওই যে পৃষ্ঠে বিভব কি ছিল মনে আছে তো? পৃষ্ঠে বিভব কি ছিল? বাইরে বিভবের জন্য জাস্ট ওই দূরত্ব এক্স লিখতাম, কিউ বাই এক্স। ভিতরে বিভব কি ছিল? এটাও কিন্তু যদি ফাঁপা গোলক হয় তাহলে ভিতরে বিভব ছিল ওই যে পৃষ্ঠের যে বিভব সেটার সমান। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখো যে কিউ কিউ যদি কাটাকাটি করে দেই তাহলে সি সমান সমান যেটা থাকে 4 পাই এপসাইলন নট আর। সি সমান সমান 4 পাই এপসাইলন নট আর। দেখো কোনো একটা গোলকের ধারকত্ব বা ক্যাপাসিটেন্স এইটা নির্ভর করে কিসের উপরে? এইটা নির্ভর করে চারপাশের মাধ্যমের উপরে। এইটা ডিপেন্ড করে মাধ্যমের উপর এবং নির্ভর করে আমাদের এই ব্যাসার্ধের উপর। হ্যাঁ, সি এর মানটা ডিপেন্ড করে কিসের উপরে? মাধ্যমের উপরে নির্ভর করে এবং আমাদের ব্যাসার্ধের উপরে নির্ভর করে, ঠিক আছে। এখন কথা হলো যে ভাইয়া কেন? প্রথমে আসো ব্যাসার্ধের উপর কেন নির্ভর করে সেটা একটু বলি আগে। আইডিয়া করতে পারো কেন ব্যাসার্ধের উপর নির্ভর করে? তুমি দেখো, যখন একটা ছোট গোলকে
তুমি যতটুকু পরিমাণ চার্জ রাখতে পারবা বলো তো, যদি আমাদের সাইজটা বড় হয়, গোলকের সাইজ যদি বড় হয়, তাহলে স্পেস আরও বেড়ে যাবে না? তাহলে স্বাভাবিকভাবেই সেখানে চার্জ রাখার পরিমাণ কি আরও বাড়বে না? আরও বেশি পরিমাণ চার্জ তুমি সেখানে রাখতে পারবা। সো বেশি পরিমাণ চার্জ রাখতে পারলে কিন্তু আমাদের ক্যাপাসিটেন্স যেটা সেটাও কিন্তু বাড়বে। আচ্ছা, এখন আসো মাধ্যমের উপরে কেন এটা নির্ভর করে, মাধ্যম এখানে কীভাবে ইনফ্লুয়েন্স করছে এই ধারকত্বটাকে। খেয়াল করো, এটা খুব সুন্দর একটা কনসেপ্ট। আমরা যখন এখানে চার্জগুলাকে রাখলাম, তখন মনে করো চারপাশে শূন্য মাধ্যম নাই, অন্য একটা মাধ্যম আছে। তো যেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মনে করলাম 2, চারপাশে মনে করো 2 পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোনো একটা ভিন্ন মাধ্যম আছে। তো এই মাধ্যমে যেটা হয়, মাধ্যমের যে কণাগুলা থাকে না, এই মাধ্যমের কণাগুলা কি করবে দেখা যাবে, বা মাধ্যমের যে অণুগুলা আছে সেই অণুগুলা দেখা যাবে এখানে প্লাস চার্জ তুমি রাখছো, প্লাস চার্জ রাখার জন্য এখানে দেখা যাবে মাইনাস চার্জ আবিষ্ট হবে এবং দূরে প্লাস চার্জ দূরে সরে যাবে। কি বললাম, ধরো একটা অণুর মধ্যে একটা পরমাণুর কথা চিন্তা করো, মাঝখানে কি থাকে, বা তুমি হচ্ছে ওই যে পোলারিটি পড়ছো না কেমিস্ট্রির মধ্যে, অণুর মধ্যে যে তোমার যেমন H2O, এর মধ্যে তো প্লাস মাইনাস এমনিতে আলাদা হয়ে থাকে। কিন্তু আমরা ধরো যে কোনো একটা পদার্থ নিলাম, সেই পদার্থটার ভিতরে যে অণুপরমাণুগুলো আছে, যখন এক পাশে আমরা চার্জ দিয়ে রাখছি, তখন কিন্তু এইখানে যে পদার্থটা থাকবে বা এখানে যে ওই মাধ্যমের অণুটা থাকবে, সেই অণুতে কিন্তু মাইনাস চার্জগুলো এক সাইডে চেপে আসবে, প্লাস চার্জগুলো আরেক পাশে চেপে যাবে। সো এটা কিন্তু অণুর ভেতরকার কথা বলতেছি, যে অণুর ভিতরে ইলেকট্রন মেঘগুলো এক সাইডে সরে যাবে, আর প্রোটন যে অংশটুকু সেইটুকু অংশ অন্য সাইডে চেপে যাবে। বুঝলাম, এখানে তাহলে মাধ্যমের অনেকগুলা কণাই আছে, মাধ্যমের অনেকগুলা অণুপরমাণু থাকবে, অণু থাকবে যারা হচ্ছে এক পাশে মাইনাস এক পাশে প্লাস, এইরকম ভাবে দেখা যাবে তারা চারিদিকে থাকবে। তো এটা থাকলে আসলে অসুবিধা কি? থাকলে অসুবিধা হচ্ছে, দেখো এইখানে কিন্তু এখন মাইনাস চার্জগুলা কাছে চলে আসছে। তাহলে বলো তো, এখানে আগে যেরকম শুধুমাত্র পজিটিভ বিভব ছিল, যদি এখানে আমার একটা অণু চলে আসে, তাহলে এইখানে কি একটা নেগেটিভ বিভব চলে আসবে না? কথা বুঝো নাই? বলো তো, একটা প্লাস চার্জ যদি এখানে থাকে, তাহলে এই পয়েন্টে বিভব হয় CQ/R। যদি একটা মাইনাস চার্জ থাকে, তাহলে এই পয়েন্টে বিভব কত হয়? -CQ/R হয় না? অর্থাৎ মাইনাস চার্জ কি করে, চারপাশে একটা নেগেটিভ বিভব তৈরি করে, আর প্লাস চার্জ কি করে, চারপাশে একটা পজিটিভ বিভব তৈরি করে। এখন বলো তো, যদি এখানে আমাদের মাইনাস চার্জটা কাছে চলে আসে, এই মাইনাস চার্জের প্রভাবে এইখানে ভাইয়া বলো তো বিভবটা কি কমে যাবে না? তাহলে এখানে যদি এখন C = Q/V, বলো তো, যদি আমরা এখন আগে মনে করো এই গোলকটা সর্বোচ্চ 5 ভোল্ট পর্যন্ত চার্জে চার্জিত হতে পারতো, দেখো সর্বোচ্চ মনে করো এটা 5 ভোল্ট পর্যন্ত গোলকটা চার্জে চার্জিত হতে পারতো। সো যখন এরকম চারপাশে অন্য একটা মাধ্যমকে আমি রাখছি, সেই মাধ্যমের অণুগুলা যখন পোলারাইত হয়ে এক পাশে মাইনাস এক পাশে প্লাস হয়ে গেল, তখন এই গোলকের পৃষ্ঠের যে বিভব, পৃষ্ঠের বিভব, বলতো পৃষ্ঠের বিভব কি আগের তুলনায় বাড়বে না কমে যাবে? পৃষ্ঠের বিভবটা আগের তুলনায় বাড়বে না কমে যাবে? কমে যাবে। তাহলে ভাই বলো তো, এখন দেখা গেল যে এই গোলকটা আগে 5 ভোল্ট পর্যন্ত ধরো চার্জিত হতে পারতো সুন্দর মতন, কিন্তু এই মাইনাস চার্জ আশেপাশে থাকার কারণে এটা হয়ে গেল এখন মনে করো 4 ভোল্ট, এটা এখন 4 ভোল্টে চার্জিত হয়ে গেছে। তাহলে এর পক্ষে কিন্তু এখনো আরো 1 ভোল্ট বাড়ানো সম্ভব। তাহলে 1 ভোল্ট বৃদ্ধি করার জন্য আমরা কি করতে পারবো বলো তো? আরো বাইরে থেকে চার্জ এখানে দিতে পারবো না? বাইরে থেকে আরো চার্জ প্রবেশ করাতে পারবো। তাহলে বলো তো, আগে এর ক্যাপাসিটেন্স যত ছিল, আগের ধারকত্ব যত ছিল, এখন কি তার ধারকত্ব আরো বেড়ে গেছে না? তাহলে দেখো, মাধ্যম যদি পোলারাইত হয় এভাবে করে, তাহলে কিন্তু ধারকের ধারকত্ব বাড়ে। সো আমাদের এখানে এই এপসাইলন যেটা, এই যে সি যেটা বলছিলাম, সি এর ভ্যালুটা কিন্তু দেখো তাহলে ডিপেন্ড করে দুইটা জিনিসের উপরে। একটা হচ্ছে মাধ্যম কোন মাধ্যমে রাখছো তার উপরে তার ধারকত্বটা নির্ভর করবে, এবং আমাদের ব্যাসার্ধের উপরে। সো যদি ব্যাসার্ধ বাড়ে, তাহলে তো আমাদের যেই বিভব, সেই বিভবটাও তো বাড়বে। ঠিক আছে, কি বললাম, যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে তো ক্যাপাসিটেন্স যেটা, সেই ক্যাপাসিটেন্সটাও বাড়বে। ঠিক আছে, এটা কি বুঝতে পারছো সবাই? ভেরি গুড, ভেরি গুড। সো তাহলে আমরা আশা করি বুঝছি যে এই C = 4πε0/r। এবার একটা তুখোড় প্রশ্ন করব, একটু ভালোভাবে মনোযোগ দিও। বলো তো, এই গোলকের যেই ধারকত্ব, সেই ধারকত্ব C = হচ্ছে Q/V।
বলতো যদি আমি ভিটাকে বৃদ্ধি করে দেই তাহলে সি এর পরিবর্তন কেমন হবে? ভি বৃদ্ধি করলাম তাহলে সি কেমন হবে? ভি বৃদ্ধি করলাম তাহলে সি কেমন হবে? বেশিরভাগ বলতেছো ভাইয়া ভি বাড়লে সি কমবে। খুব সুন্দর। এবার আসো আরেকটা এক্সাম্পল দেই। বলতো এটা একটা রোধ, এই রোধের মান হচ্ছে আর, এই দুইটা পয়েন্টের মধ্যে যে বিভবের পার্থক্য সেটা হচ্ছে মনে করো ভি, এর মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো হলো, ভি সমান সমান আই আর সমান সমান ভি বাই আই। আচ্ছা এইবার বলো তো যদি আমি আই কমাই দেই তাহলে আর কি হবে? আই কমাই দিলে আর কি হবে? আই যদি কমাই দেই তাহলে আর কি হবে? আর তো ফিক্সড, আর তো ফিক্সড। এই যে আর এর মান, আই কমা মানে ভিও কমে গেছে, কিন্তু আর যেটা এটা তো রোধের মান, কতটুকু বাধা দিবে, কত ওহম বাধা দিবে সেই রোধের মান। আর এর মানটা কি ভাইয়া আই এবং ভি এর উপরে নির্ভর করে কখনো? যদি একটা পরিবাহীর রোধ হয়, তোমরা 9-10-এ পড়ছো, পরিবাহীর রোধটা কিন্তু ডিপেন্ড করে যে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, এটার উপরে ডিপেন্ড করে, তাই না? পরিবাহীর রোধ। সো ওইটা ডিপেন্ড করে তার উপাদানের উপরে, তার দৈর্ঘ্যের উপরে, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে কিন্তু আর এর মানটা ডিপেন্ড করে। কিন্তু এইখানে দেখো আর সমান সমান ভি বাই আই, এই এক্সটার্নাল ফ্যাক্টর এগুলোর উপরে তো আর এর মানটা ডিপেন্ড করবে না, তাই না? আর এর মানটা তো ফিক্সড। তো তাহলে ঠিক তেমনি এখানেও একই কাহিনী, আমাদের সি এর মানটা ভাইয়া ডিপেন্ড করে কিসের উপরে? দেখো লিখে দিছি, সি এর মানটা নির্ভর করে মাধ্যমের উপরে, সি এর মানটা নির্ভর করে তার ব্যাসার্ধের উপরে, তার যে ইন্টারনাল যে প্রপার্টিগুলো আছে বা ইন্টারনাল যে রাশিগুলো আছে সেগুলোর উপরে কিন্তু সি এর মানটা ডিপেন্ড করবে। কিন্তু সি এর মানটা কখনোই আমাদের বিভব কেমন, কতটুকু চার্জ দিছি এইটার উপরে কিন্তু ক্যাপাসিটেন্স নির্ভর করবে না। বুঝতে পারছো? যেমন ধরো আমি বললাম এই দুইটা বালতি, এই দুইটা বালতির মধ্যে একটা বালতির মধ্যে আমি ধরো 2 কেজি পানি রাখছি, আর একটা বালতির ক্যাপাসিটি কত জানি না, কিন্তু এর মধ্যে আমি ধরো 1 কেজি পানি রাখছি। এখন আমি এটা দেখে বললাম হ্যাঁ এটার ধারণ ক্ষমতা বেশি, এটার ধারণ ক্ষমতা কম, তাহলে কি হইলো? হইলো না কিন্তু, কারণ এর ধারণ ক্ষমতা নির্দিষ্ট, এও ধারণ ক্ষমতা একটা নির্দিষ্ট। এখানে আমি বেশি পানি রাখছি বলেই এটার ধারণ ক্ষমতা বেশি, কম পানি রাখছি বলেই ধারণ ক্ষমতা কম, বিষয় কিন্তু এরকম না। ঠিক তেমনি এখানেও বিষয়টা ওরকম যে আমাদের সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তাহলে ভি এর মানটা যতই বাড়ুক না কেন, যদি ভি বাড়াইতে চাও তাহলে কিন্তু ভি যদি বাড়াতে চাও তাহলে কিন্তু সি বাড়াতে, কিউ বাড়াতে হবে। মানে কিউ বাড়ালে ভি বাড়বে, বিষয়টা এভাবে হয়, কিউ বাড়ালে ভি বাড়বে অথবা কিউ কমালে ভি কমবে। কিন্তু ওই ধারকের যে ধারকত্ব, তার ক্যাপাসিটেন্স, তার ধারণ ক্ষমতা বা ধারকত্ব, ধারণ ক্ষমতা কখনো বল না, আমি সহজ কথার জন্য ধারণ ক্ষমতা বলতেছি, কিন্তু তার যে ধারকত্ব, সে ধারকত্ব কিন্তু সবসময় ফিক্স থাকবে। সবসময় বলতে আর কি কিসের উপর ডিপেন্ড করে? ধারকত্বটা ডিপেন্ড করে হচ্ছে মাধ্যমের উপরে এবং ব্যাসার্ধের উপরে। কথা বুঝছো? মাধ্যমের উপরে এবং ব্যাসার্ধের উপরে, এগুলো কিন্তু ছোট ছোট অবজেক্টিভ, এগুলো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা দেখলাম যে পরিবাহীর ধারকত্ব বলতে আসলে কি বুঝি। এটা যখন ক নাম্বার প্রশ্নে আসবে জাস্ট এভাবে লিখে দিলেই হলো যে যে কোনো পরিবাহীর একক বিভব বাড়ানোর জন্য যতটুকু পরিমাণ চার্জের প্রয়োজন হয় সেইটাকেই আমরা বলি ওই পরিবাহীর ধারকত্ব। ঠিক আছে, ওই পরিবাহীর ধারকত্ব। আচ্ছা এবার আসো একটা ছোট্ট ম্যাথ, একটু লিখে ফেলো এই প্রবলেমটা একটু লিখে ফেলো। আজকে বেশি ম্যাথ করবো না, আজকে থিওরি বেশি পড়বো, নেক্সট ক্লাসে বহুত ম্যাথ করব, কিন্তু এইটা একটু তুলে ফেলো সবাই। সমান আকারের 64টা পানির গোলক একত্রিত হয়ে বড় গোলকে পরিণত হলো, বড় গোলকের ধারকত্ব এবং বিভব ছোট গোলকের তুলনায় কত গুণ হবে? বড় গোলকের ধারকত্ব এবং বিভব ছোট গোলকের তুলনায় কত গুণ হবে? হ্যাঁ, যদি আমরা ওইটা আগেরটা যেটা দেখলাম যে আমাদের যদি ভি বাড়ে, ভি বাড়ছে কিভাবে? কিউ দেওয়া হয়েছে বলেই তো ভি বাড়ছে। ঠিক আছে, দেখো লেখা হয়েছে কিনা। সমান আকারের 64টা পানির গোলক একত্রিত হয়ে বড় গোলকে পরিণত হলো। সমান আকারের 64টা পানির গোলক একত্রিত করা হয়েছে, বড় একটা গোলকে সেগুলো পরিণত হয়েছে। এখন বলো বড় গোলকের ধারকত্ব এবং বিভব ছোট গোলকের তুলনায় কত গুণ হবে? সহজ অঙ্ক। দেখো এরকম একটা প্রশ্ন কোন একটা ভর্তি পরীক্ষায় আসছিল,
সো সমান আকারের 64টা পানির গোলক। মনে করো এরকম একটা, দুইটা, তিনটা, এভাবে করে করে আছে, এভাবে না দিয়ে আমি এভাবে দেখাই যে এরকম টাইপের 64টা গোলক মিলে, এরকম 64টা গোলক মিলে একটা বড় পানির গোলক তৈরি করছে, বড় একটা পানির গোলক তৈরি করছে। এখন বলছে বড় গোলকের ধারকত্ব এবং বিভব ছোট গোলকের তুলনায় কত হবে। এখন দেখো আমরা মনে করলাম এই যে ছোট্ট গোলকটা ছিল, এই ছোট গোলকের মধ্যে স্মল কিউ পরিমাণ চার্জ রাখা আছে এবং এই গোলকের বিভব হচ্ছে মনে করলাম স্মল ভি। ঠিক আছে, এই গোলকের মধ্যে চার্জ আছে মনে করলাম স্মল কিউ, আর এই গোলকের বিভব হচ্ছে ভি। এখন ভাইয়া বলো তো, যখন আমাদের 64টা গোলককে, পানির ছোট্ট ছোট্ট 64টা গোলককে যখন সবাইকে একসাথে করে ফেললাম, ছোট্ট ছোট্ট 64টা গোলককে যখন সবগুলা মিলে একসাথে করে ফেললাম, তখন বলো তো ওই 64টা স্মল কিউ পরিমাণ চার্জ তারা সবাই এখন কি এই বড় গোলকের মধ্যে চলে যাবে না? সবাই এই বড় গোলকের মধ্যে চলে যাবে না? তাহলে আমাদের এখানে এই কিউ এর মান কত হবে? কিউ এর মান হবে 64 ইন্টু কিউ। এখন এটার বিভব কত হবে সেটা আমি ধরে নিলাম, এটার বিভব হচ্ছে ক্যাপিটাল ভি। তাহলে আমাদেরকে প্রথমে বিভবের অনুপাত কত সেটা বের করতে হবে এবং তারপরে ধারকত্বের অনুপাত কত সেটা বের করতে হবে। ঠিক আছে, ধারকত্বের অনুপাত কত সেটা বের করতে হবে। পারফেক্ট, চলো তাহলে খেয়াল করি। আমাদের এই ছোট্ট যেই গোলকটা, সেই গোলকের ব্যাসার্ধ মনে করলাম স্মল আর, আর এই বড় গোলকের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ মনে করলাম ক্যাপিটাল আর। আচ্ছা, তো বলো তো এই ছোট গোলকের যে বিভব, সেই বিভব আসলে কত হবে? 1/4 পাই এপসাইলন নট স্মল কিউ ডিভাইডেড বাই স্মল আর। এবং বলো তো বড় গোলকের যে বিভব, সেই বিভবটা কত হবে? 1/4 পাই এপসাইলন নট 64টা স্মল কিউ ডিভাইডেড বাই আমাদের বড় আর। তাহলে দেখো এই ছোট ভি বাই বড় ভি যদি করতে চাই, বা আমাদের তো বলছে বড়টার বিভব ছোটটার তুলনায় কত গুণ, তাহলে এভাবে লিখি যে বড়টার বিভব ভি আর ছোটটার বিভব মনে করলাম স্মল ভি। তাহলে কত গুণ বের হয়ে যাবে? সো এখান থেকে যদি কাটাকাটি করো 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট কাটাকাটি হয়ে যাবে। ক্যাপিটাল ভি এর জায়গায় আসবে 64 স্মল কিউ, এখানে থাকবে শুধু স্মল কিউ, ইনটু আমাদের এখানে থাকবে স্মল আর, এখানে থাকবে ক্যাপিটাল আর। এখন আমাদের এই স্মল আর এবং ক্যাপিটাল আর এদের মধ্যে আমরা সম্পর্কটা কিভাবে বের করব? 64টা পানির গোলককে একসাথে করে বড় একটা গোলক পরিণত করা হয়েছে, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ যদি স্মল আর হয় তাহলে বড় গোলকের ব্যাসার্ধ কত হবে সেটা আমরা কিভাবে বের করব? খেয়াল করো, খুবই সহজ জিনিস। আমরা এখান থেকে যেহেতু কোনো পানি নষ্ট হয় নাই, তাহলে এই 64টা গোলকের যে টোটাল আয়তন সেইটা কি আমাদের এই বড় গোলকের আয়তনের সমান হবে না? তাহলে আমরা কি লিখতে পারি, একটু রাফ করি। দেখো 64টার যে আয়তন, ভাইয়া একটা গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু স্মল আর কিউব। এই 64টার যে আয়তন সেটা বড় গোলকের আয়তনের কিন্তু সমান, অর্থাৎ 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব। বুঝছি? তাইলে এখান থেকে দেখো 4 4 3 পাই পাই সব কাটা হয়ে গেল, আর সমান সমান থাকবে 4 4 16 4 16 64। তার মানে এখানে থাকবে হচ্ছে এই যে তোমার একটা কাজ করি, এটা যদি n ধরে নেই, হ্যাঁ, তাহলে n এই যে কিউব রুট অফ n আর কি, কিউব রুট n ইন্টু আর। এটা হলো জেনারেলাইজড ফর্মুলাটা লিখলাম। তুমি n এর জায়গায় 64 বসাই দিবা, খালি n এর জায়গায় 64 বসাই দিবা। ঠিক আছে, দাঁড়াও একটা কাজ করি, এটা 64 না লিখে এটা n ই লিখি, জেনারেলাইজড ভাবে থাকুক। যে আমাদের n সংখ্যক ছোট ছোট গোলক নিয়ে বড় একটা গোলক তৈরি করলে দুইটা ছোট আর বড় গোলকের মধ্যে ব্যাসার্ধের সম্পর্কটা হবে এরকম। তাহলে এখান থেকে আমরা দেখো এই স্মল আর বাই ক্যাপিটাল আর মানে কত? স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, এটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই কিউব রুট n। তো আমাদের তো এখানে কিউব রুট 64 হবে, তাহলে কিউব রুট 64 মানে হচ্ছে 1/4 স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। তাহলে এখান থেকে কি আসে? আমরা পাচ্ছি 64 ইন্টু 1 ডিভাইডেড বাই 4, তাইলে কত হয়? 8 হয় নাকি কত হচ্ছে? 64 ভাগ 4, 4 10, আর হচ্ছে 4 6 24, তাহলে 16। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি, বা ক্যাপিটাল ভি সমান সমান 16 ইন্টু স্মল ভি, 16 ইন্টু স্মল ভি, অর্থাৎ বড়টার যেই বিভব সেটা ছোটটার বিভবের 16 গুণ হবে।
বড়টার বিভব ছোটটার বিভবের 16 গুণ হবে। এটা কিন্তু ভালো প্রশ্ন, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। আচ্ছা, এবার আসো ক্যাপাসিট্যান্সটা কত গুণ হবে। সো আমরা আসো ছোট গোলকের ক্যাপাসিট্যান্স ভাইয়া সেটা সমান সমান কি হবে, এই ছোট কিউ ডিভাইডেড বাই ছোট ভি, এবং আসো বড় গোলকের যেই ক্যাপাসিট্যান্স সেটা কত হবে, বড় কিউ ডিভাইডেড বাই বড় ভি। আচ্ছা ঠিক আছে, এইবার বলো তো আমাদের তাহলে সিএস ডিভাইডেড বাই সিএল এটা সমান সমান আসছে কিউ ডিভাইডেড বাই ভি ইন্টু আমাদের ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ। আচ্ছা, তাহলে ভি ডিভাইডেড বাই স্মল ভি ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল কিউ। সো ক্যাপিটাল ভি বাই স্মল ভি মানে কত, ক্যাপিটাল ভি বাই স্মল ভি মানে হচ্ছে 16, এটার মানে হচ্ছে 16, আর এখানে থাকবে 1/64, তাহলে 4 16 64 1/4। তাহলে ক্যাপাসিটেন্স হচ্ছে বড়টার, সুতরাং বড়টার যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে ছোটটার 4 গুণ। বড়টার ক্যাপাসিটেন্স হচ্ছে ছোটটার 4 গুণ। বুঝেছো? দেখো সবাই ক্লিয়ার কিনা। ক্লিয়ার, থ্যাংক ইউ, ভেরি গুড। চলো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম না, এবার এতক্ষণ আমরা ধারকত্ব নিয়ে কথা বলছিলাম, যে কোনো একটা পরিবাহীর এটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে সেটা একক বিভব পার্থক্য তৈরির জন্য কতটুকু চার্জ তার প্রয়োজন। তো এইবার আমরা আলোচনা করব হচ্ছে তড়িৎ ধারক নিয়ে। এটার ইংরেজি হচ্ছে ক্যাপাসিটর, এটার ইংরেজি হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর দেখো, যেমন রেজিস্টরের রেজিস্ট্যান্স থাকে, রেজিস্টর হচ্ছে রোধক, রোধকের রোধ থাকে, ঠিক তেমনি ধারকের ধারকত্ব থাকে। ঠিক আছে, আমরা ধারকত্ব কি জিনিস বুঝছি, তো এখন আমরা ধারক নিয়ে কাজ করব। ঠিক আছে, সো দেখো কি বলছে এখানে, ডেফিনেশনটা কি, যে ধারক কাকে বলে, কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে। ভাইয়া অন্তরক পদার্থ কিন্তু আমরা, অন্তরক পদার্থ বলতে যে ডাইইলেকট্রিক পদার্থ যেগুলো, মানে কে এর মান একটা নির্দিষ্ট ভ্যালুর মধ্যে থাকবে, 2 3 5 10 এরকম থাকবে। সো কি বললো, কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মাঝখানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে ধারক বলে। এই লাইনটা ইম্পর্টেন্ট, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলে ধারক। এটা হলো মেইন সংজ্ঞা, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। এই ধারকের সাহায্যে আমরা যেটা করতে পারি, ধারকের সাহায্যে আমরা কিন্তু দেখো কি বলছে, তড়িৎ আধান রূপে শক্তিকে সঞ্চয় করে রাখতে পারি। অর্থাৎ এখানে কিন্তু আমরা ইলেকট্রিক্যাল এনার্জি সঞ্চয় করতে পারি। ঠিক আছে, ধারকের সাহায্যে আমরা আসলে ইলেকট্রিক এনার্জি এটা না বলে একটু তারাও আমি ব্যাটারি আর ধারকের মধ্যে একটু ছোট করে পার্থক্য লিখে দিই। ধারকের মধ্যে আমরা দেখছি চার্জ জমা থাকে, এবং ব্যাটারি যেটা, ব্যাটারির মধ্যেও কিন্তু চার্জ জমা থাকে। দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা আমরা দেখব। দেখো, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশলকে বলা হয় ধারক। এখন কথা হলো যে আমরা তড়িৎ আধান রূপে তো ভাইয়া শক্তি সঞ্চয় ব্যাটারির মধ্যেও থাকে। যখন একটা ব্যাটারিকে আমরা ধরো একটা লাইট সোর্সের সাথে কানেক্ট করলাম, তখন কিন্তু ব্যাটারি থেকে প্লাস চার্জ নির্গত হচ্ছে বা মাইনাস চার্জ বেরোচ্ছে, মানে চার্জ এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে এবং সেই কারণে লাইট জ্বলছে। তো এখানে তো আমাদের চার্জ সঞ্চিত আছেই। তো ধারকের ক্ষেত্রে আসলে আলাদা করে কি এমন ঘটে, বা আমাদের ধারকটা আসলে দরকার কেন? প্রথমে আগে কেন দরকার সেটা একটু ছোট করে একটু বলে ফেলি। দেখো, ধারকটা কি করে দেখলাম, ধারকটা হচ্ছে কিন্তু তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখে, তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখে। আর ব্যাটারিটা কিন্তু এখানেও তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় হয়ে থাকে। দুইটার মধ্যে একটু ছোট পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে, দেখো ব্যাটারির মধ্যে
এনার্জিটা কিন্তু কেমিক্যালি স্টোর থাকে, এনার্জি থাকে হচ্ছে কেমিক্যালি স্টোর থাকে, কিন্তু ধারকের ক্ষেত্রে আমরা কিন্তু এনার্জিটা মেকানিক্যালি স্টোর করি, মেকানিক্যালি স্টোর করা হয়। প্রথমে আসো আগে একটু ছোট গঠনটা দেখে নেই, তারপরে আমরা দুইটার মধ্যে আরো অনেকগুলা পার্থক্য দেখব। প্রথমে দেখো, মনে করো এইটা হচ্ছে একটা পরিবাহী পাত, এবং এইখানে মনে করো আমাদের কাছে আরেকটা পরিবাহী পাত আছে, আরেকটা পরিবাহী পাত আছে, ঠিক আছে? এইটা একটা বাম পাশে একটা পরিবাহী পাত, ডান পাশে আরেকটা পরিবাহী পাত। তো আমাদের কি করা হয়, দেখা যায় যে কোনো একটা পাতকে যদি আমরা চার্জিত করে রাখি, এখানে মনে করো প্লাস কিউ পরিমাণ চার্জে চার্জিত করে রাখলাম, এবং এইখানে দেখা যাবে এই প্লাস কিউ পরিমাণ চার্জ রাখলে এখানেও আমাদের মাইনাস কিউ পরিমাণ চার্জ আবিষ্ট হবে, মাইনাস কিউ পরিমাণ চার্জ আবিষ্ট হবে। তো এটা এমনি এমনি হবে না, দেখা যাবে আমরা যদি একটা ব্যাটারি কানেক্ট করি এই দুইটা পাতের মাঝখানে, দুইটা পাতের সাথে যদি আমরা একটা ব্যাটারি কানেক্ট করে দেই, তখন দেখা যাবে এখানে যে প্লাস চার্জগুলো ছিল বা ব্যাটারির যে পজিটিভ পাশ, সেখান থেকে আস্তে আস্তে এই পাতের মধ্যে পজিটিভ চার্জগুলো জমা হবে, আর এখান থেকে আস্তে আস্তে নেগেটিভ চার্জগুলো জমা হবে। তো এই যে একটা সিস্টেম, এই যে একটা যান্ত্রিক কৌশল, এখানে আমরা এই যে প্লাস চার্জগুলোকে একটা পাতের মধ্যে স্টোর করলাম, আর এখানে মাইনাস চার্জগুলোকে একটা পাতের মধ্যে স্টোর করলাম, এই সিস্টেমটাকে আমরা বলতেছি কিন্তু ধারক, এই কৌশলটাকে আমরা বলছি ধারক। যেখানে দেখো চার্জগুলো কিন্তু স্টোর হয়ে আছে। এখন স্টোর করে লাভটা কি? লাভটা হচ্ছে যখন আমি এই পুরা সিস্টেমটাকে ধরো ব্যাটারির সাথে কানেকশন সরায় দিব, কানেকশন সরায় দিয়ে এবার কি করলাম, এবার আমি একটা লাইট বাল্ব যুক্ত করলাম। লাইট বাল্ব যুক্ত করলে যেটা হবে, লাইট বাল্ব যুক্ত করলে যেটা হবে, এখান থেকে এটা পজিটিভ পাশ, এটা নেগেটিভ পাশ, দেখা যাবে এই পাশ থেকে কিন্তু কারেন্ট ফ্লো হবে এবং লাইট জ্বলবে, লাইট জ্বলবে। কিন্তু এই লাইটটা ব্যাটারি কানেক্ট করলে যেরকম সবসময় উজ্জ্বলভাবে জ্বলে থাকতো, এই ক্ষেত্রে সেটা এরকম সবসময় উজ্জ্বলভাবে জ্বলে থাকবে না। দেখা যাবে এই পাশ থেকে যত আস্তে আস্তে চার্জ প্রবাহিত হতে থাকবে, তত কিন্তু এখানে চার্জের স্টোর হওয়া চার্জের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। তো চার্জের পরিমাণ ভাইয়া যদি আস্তে আস্তে কমতে থাকে, তাহলে কিন্তু এখানে একটা সময় চার্জ নাই হয়ে যাবে, এখানে একটা সময় চার্জ নাই হয়ে যাবে। আর চার্জ যদি নাই হয়ে যায়, তখন কিন্তু এর মধ্যে দিয়ে আর কোনো তড়িতের আধানের ফ্লো হবে না। তো আধানের ফ্লো যদি না হয়, তখন দেখা যাবে আস্তে আস্তে বাল্বটা স্তিমিত হতে 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 ফুটটুস নাই হয়ে গেছে। তো চলো আমরা এটা একটা ছোট্ট সিমুলেশন দিয়ে একটু দেখে ফেলি, ছোট্ট একটা সিমুলেশন দিয়ে একটু দেখে ফেলি। দেখো, সো মনে করো এইখানে হচ্ছে আমাদের একটা ব্যাটারি দেখতে পাচ্ছ, এটা একটা ব্যাটারি। ব্যাটারিটা এখন 0 ভোল্টে রাখা আছে। আমি চাইলে এটাকে 1.5 ভোল্ট আর মানে পজিটিভ নেগেটিভ যে কোনো পোলারিটি করতে পারি। সো এইখানে আমাদের দুইটা পাত দেখতে পাচ্ছ, এখানে একটা পাত আছে, এখানে আরেকটা পাত আছে, এবং আমাদের এই যে ধারকটা বা এই যে দুইটা প্যারালাল প্লেট, এই দুইটা প্যারালাল প্লেট কিন্তু দেখো একটা পাশ ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, আরেকটা পাশ ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তো আমরা এইখানে আরেকটা বাল্বকে রাখছি, এই বাল্বটা এটার সাথে এখনো কানেক্টেড না। আমি যখন এখানে তোমার এটাকে ধরে ওই পাশে নিয়ে যাব, যেমন এটাকে হয়তো এই পর্যন্ত নেওয়া যায়, আবার যখন এই পাশে নিয়ে যাব তখন কিন্তু দেখা যাবে যে কানেকশনটা তখন ওই বাল্বের সাথে হয়ে থাকবে। তো একটু খেয়াল করি, এখন সিম্পলি জিনিসটা কেমন, একটু র ফিগার দেখাইলে মনে করো এটা হচ্ছে একটা ব্যাটারি, আর এই ব্যাটারির সাথে আমরা দুইটা প্যারালাল প্লেটকে কানেক্ট করছি, এটাকে আমরা বলছি ধারক, ঠিক আছে? সো দুইটা প্যারালাল প্লেটকে আমরা কানেক্ট করছি। সো কানেক্ট করার পরে কি হবে, চলো দেখি কি হয়। সো এখানে দেখা যাচ্ছে যে মনে করো আমি 1.5 ভোল্ট ব্যাটারি যখন এখানে দিলাম, 1.5 ভোল্ট যখন আমরা
এখানে ব্যাটারি দিলাম, তখন দেখো একটু আস্তে আস্তে যাই, যে 0 ভোল্ট, তো যখন আস্তে আস্তে ব্যাটারির আমি ভোল্টেজ বাড়াচ্ছি তখন খেয়াল করো যত ভোল্টেজ বাড়াচ্ছি তৎক্ষণাৎ কিন্তু এই প্লেটগুলোতে চার্জের পরিমাণ বাড়ছে। কারণ কি, তুমি এখানে যখনই যাওয়া শুরু করবে তখন এই প্লেটের যে নেগেটিভ চার্জগুলো আছে সেই নেগেটিভ চার্জগুলো এদিক থেকে, দেখো ব্যাটারি সবসময় কি হয়, আমাদের কিন্তু মূলত আমরা বলে থাকি যে হ্যাঁ পজিটিভ প্রান্ত থেকে পজিটিভ চার্জ বের হয়ে তারপরে পুরা সার্কেল ঘুরে আসতেছে, কিন্তু আসলে কি হয়, নেগেটিভ চার্জ কিন্তু ফ্লো করে। নেগেটিভ চার্জ কোত্থেকে বের হয়, মাইনাস পার্ট থেকে কিন্তু নেগেটিভ চার্জটা বেরোচ্ছে। সো তাহলে এখানে যখন আমরা এই পজিটিভ ভোল্ট দিলাম বা এর যখন 1.5 ভোল্টের একটা ব্যাটারি আস্তে আস্তে ভোল্ট বাড়াচ্ছি, তখন কিন্তু এই পাথটা আগে কিন্তু দেখো নিউট্রাল ছিল, এই পাথটা আগে একদম নিউট্রাল ছিল, অর্থাৎ এখানে পজিটিভ নেগেটিভ চার্জ সমানভাবে কিন্তু এখানে আছে। এই পাশে কিন্তু পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ সমানভাবে আছে। এখন কি হবে দেখো, যখন আমি এই পাশে আস্তে আস্তে ভোল্টেজ বাড়াচ্ছি তখন এটার দেখো তো এই যে জিনিসটা এরকম একটা ব্যাটারির মতন হয়ে গেল না, যত আমি আস্তে আস্তে উপরের দিকে দিব তত কিন্তু পজিটিভ ভোল্ট, নিচে গেলে নেগেটিভ ভোল্ট, এটা হলো পজিটিভ ভোল্ট। সো পজিটিভ ভোল্ট মানে হচ্ছে বড় দাগটা হলো প্লাস আর ছোট দাগটা মাইনাস। সো কি হয়, আমরা যেটা কারেন্টের ফ্লো এর দিক সেটা বলি যে হ্যাঁ এই বড় দাগ থেকে কারেন্টটা বের হয়ে ছোট দাগে গিয়ে ঢুকতেছে, কিন্তু মূলত তো পজিটিভ চার্জ তো আর ফ্লো করে না, ফ্লো করে নেগেটিভ চার্জ। সো নেগেটিভ চার্জগুলো কি করতেছে দেখো, এইখান থেকে নেগেটিভ চার্জগুলো সব বেরোচ্ছে, যে এখান থেকে নেগেটিভ চার্জগুলো বেরোচ্ছে, বের হয়ে হয়ে কিন্তু এই পাতের মধ্যে জমা হচ্ছে। তাহলে ভাইয়া বলো তো, এখানে যখন নেগেটিভ চার্জগুলো আস্তে আস্তে এই পাতের মধ্যে জমা হবে তখন আমাদের এই নেগেটিভ চার্জের প্রভাবে, এই নেগেটিভ এক্সট্রা নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জগুলোর প্রভাবে উপরের যেই পাতগুলো আছে সেই পাতগুলোতে কি পজিটিভ চার্জ আবিষ্ট হবে না? এখানে যে নেগেটিভ চার্জ, সেই নেগেটিভ চার্জ কিন্তু উপরের পজিটিভ চার্জকে আকৃষ্ট করবে, তারপরে এখানকার যে নেগেটিভ চার্জ সেটাও কিন্তু এখানকার পজিটিভ চার্জকে আকৃষ্ট করবে। সো আলটিমেটলি দেখা যাবে এই চার্জগুলা কিন্তু যখন আমি এটাকে ব্যাটারির সাথে কানেক্ট করলাম তখন কিন্তু এই পাতের মধ্যে ব্যাটারির পজিটিভ যেই পাশে থাকবে, যেই পাতের সাথে থাকবে সেটা পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, ব্যাটারির নেগেটিভ যার সাথে যুক্ত থাকবে সেটা নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এখানে যদি পজিটিভ পাত এবং নেগেটিভ পাত এভাবে থাকে তাহলে দেখো এখানে একটা ইলেকট্রিক ফিল্ডও দেখতে পাচ্ছ, ইলেকট্রিক ফিল্ড দেখতে পাচ্ছ, এবং এই ইলেকট্রিক ফিল্ডটা দেখো একদম সুষম কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র, তাই না? আমরা এটা পড়ছিলাম ওই যে গাউস ল এর সময়, যে দুইটা সমান্তরাল প্লেট যদি থাকে তাদের মাঝখানে আমাদের যে তড়িৎ ক্ষেত্রটা, সেই তড়িৎ ক্ষেত্রটা কিন্তু একেবারে সমান সমান থাকে, সমান্তরাল থাকে, তো ওইটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি করে। সো এখানে কিন্তু এই পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেট থাকার কারণে এখানে কিন্তু একটা সুষম তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। ভালো কথা। এখন আসো, আমি এটাকে 1.5 ভোল্টে চার্জিত করলাম। সো এইটা আমাদের একটা দেখো, যখন এটাকে একদম নিউট্রাল অবস্থায় রাখছি, কারোর সাথে কানেক্টেড নাই, এরকম একটা অবস্থায় রাখছি, এর মধ্যে কিন্তু একটা এনার্জি সঞ্চিত হয়ে আছে, একটা পাতে পজিটিভ একটা পাতে নেগেটিভ। সো এখানে কিন্তু একটা এনার্জি সঞ্চিত হয়ে আছে। এখন এটা অনেকটা একটা ব্যাটারির মতন কিন্তু কাজ করবে, ঠিক যেমন ব্যাটারি থেকে পজিটিভ বের হয়, একটা পজিটিভ পোল থাকে, একটা নেগেটিভ পোল থাকে, এখানেও কিন্তু ঠিক সেভাবে করে ধারকের এক পাশে একটা পজিটিভ পোল, এক পাশে একটা নেগেটিভ পোল তৈরি হয়েছে। যখন আমি এটাকে বাল্বের সাথে যুক্ত করব তখন একটু দেখবা কি কাহিনী হয়। যখন আমি এটাকে বাল্বের সাথে যুক্ত করব, এই ধারকটাকে যখন বাল্বের সাথে যুক্ত করব তখন এই দেখো কি হচ্ছে, এটা কি হলো আসলে, চলো আরেকবার দেখি চলো। এখানে আমরা আগে এটাকে চার্জিত করে ফেললাম, ক্যাপাসিটরটাকে আগে চার্জিত করে ফেললাম, করার পরে আবার এই যে এখানে রাখলে নিউট্রাল, কোনো কিছুই চার্জ বের হওয়ার কোনো সুযোগ নাই। যখন আমি এটাকে বাল্বের সাথে যুক্ত করে দিচ্ছি, বাল্বের সাথে যুক্ত করে দিলাম, এই দেখো প্রথমে এই বাল্বের ব্রাইটনেস ছিল অনেক বেশি, যত সময় গড়াইছে বাল্বের এই ব্রাইটনেস আস্তে আস্তে কমতে 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 শূন্য হয়ে গেছে। বাল্বের এই ব্রাইটনেস আস্তে আস্তে কমতে 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 কিন্তু শূন্য হয়ে গেছে। সো তাহলে এখানে দেখো একই সাথে আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, এখানকার যে চার্জের পরিমাণ, যখন আমি এটাকে এইটার সাথে কানেক্ট করছি তখন দেখবে এখান থেকে চার্জের পরিমাণও কিন্তু আস্তে আস্তে কমে যাবে, দেখবা যত এটা কমে যাবে তত এটা তীব্রতা কমতে থাকবে। এই দেখো সো এখানে দেখো চার্জের পরিমাণ আস্তে আস্তে কমতে 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 নাই হয়ে গেছে একেবারে প্রায়। সো এই অবস্থাটাকে আমরা বলি ক্যাপাসিটরের ডিসচার্জিং মোড। আর এইখানে যখন ব্যাটারির সাথে কানেক্ট করছি এটাকে আমরা বলতেছি ক্যাপাসিটর চার্জিত হচ্ছে, ক্যাপাসিটরের চার্জিং মোড। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো যদি একজন বলছো ভাই যদি আমি এখানে ভোল্ট কম দিই তাহলে কি হবে? সো ভোল্ট কম দেওয়া মানে কি, তুমি এখানে কম পরিমাণ চার্জ জমা করছো
এই যে দেখো সি তো কনস্ট্যান্ট, কিউ বাই ভি, যদি ভি কমাও তাহলে কিউ কি হবে, কমবে। তাহলে এখানে কম পরিমাণ চার্জ যদি স্টোর থাকে, তাহলে আগে যতটুকু বাল্ব উজ্জ্বলভাবে জ্বলতো এখন ততটুকু উজ্জ্বলভাবে জ্বলবে না, এখন তার থেকে কম উজ্জ্বলভাবে জ্বলে আস্তে আস্তে নাই হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? সো ক্যাপাসিটর যেটা করছে দেখো, খুব অল্প সময়ের জন্য কিন্তু আমাদেরকে একটা সাপোর্ট দেয়, কারেন্টের একটা সাপোর্ট দেয় বা চার্জের সাপোর্ট দেয়। এখন কথা হচ্ছে ভাইয়া, এটা দিয়ে আসলে লাভটা কি হলো? আমরা এই ক্যাপাসিটরটা নিয়ে যখন একটা বাল্বের সাথে কানেক্ট করলাম, অল্প একটু জ্বলেই তো ফুট করে নিভে গেল, তাহলে এটা আমাদের আসলে কি এমন কাজে লাগলো? দেখো, ব্যাটারির সাথে এই জায়গাতে একটা বড় পার্থক্য আছে এবং দুইটার কার্যকারিতা আসলে দুই রকমের। আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে আগে শুরু করি। এখানে একটা ছোট অ্যানালজি এভাবে করে দেওয়া যায় যে, মনে করো তোমার কাছে একটা একটা কল, ধরো তোমার বেসিনের একটা কল, সেই কলে তুমি যখন পানি ছাড়ো, কল থেকে পানি ছাড়লে কিন্তু একটা স্টিডি ফ্লো মেনটেন করে দেখা যায় পানি পড়ছে, আস্তে একটা ধারায় পানি পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে, পানি পড়ে যাচ্ছে। এবার তুমি কি করলা, তোমার কাছে একটা মগ আছে, সেই মগটার ভিতরে ওই পানিগুলাকে তুমি সঞ্চয় করলা, আস্তে আস্তে সঞ্চয় করতে 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 মগটা পুরো ভরে ফেললা। দেখো, ওই মগটা ভরে ফেলার পরে তুমি এবার কি করলা, কলটা বন্ধ করলা, এবং কলটা বন্ধ করে যতটুকু পানি ছিল সেই পুরা পানিটা দিয়ে ধরো তুমি কোথাও একসাথে ফেলে দিলা। ওই মগের মধ্যে যে পানিটা জমছিল সম্পূর্ণ পানিটা নিয়ে ধরো কোথাও একসাথে ফেলে দিলা। তাহলে বলো তো, কোন একটা দেওয়ালে মনে করো তুমি একসাথে ছুঁড়ে মারলা ওই সম্পূর্ণ মগের পানিটা, তাহলে বলো তো ওই দেওয়ালে যতটুকু ইম্প্যাক্ট তৈরি হবে, যদি ওই দেওয়ালে আমি ওই ট্যাপের পানি সেটা থেকে ছেড়ে যদি একটা পাইপ দিয়ে যদি ওই দেওয়ালের মধ্যে মারতাম, তাহলে কি সেরকম ইম্প্যাক্ট আসলে পাওয়া যেত? সেরকম ধাক্কা কি পাওয়া যেত আসলে, বলো তো? যেমন অনেক সময় এরকম হয় না যে কাউকে যখন মানে এক বালতি পানি ধরো কারো মুখে এরকম করে যখন ছুঁড়ে মারা হয়, তখন কিন্তু ওই পানির ধাক্কায় সে দেখা যায় উল্টায় পড়ে যায়, কিন্তু যদি একটা স্টেডি ফ্লোর দিকে রাখা হয় তাহলে কিন্তু সে ওই ধাক্কায় পড়বে না। সো দুইটার কার্যকারিতা কিন্তু দুই রকম আছে, দুইটা ক্ষেত্রে মানে দুই রকমের যে কাজ সেটা দুইভাবে আসলে কাজে লাগানোর উপায় আছে, সুযোগ আছে। ব্যাটারির কাজটা হচ্ছে ওই পানির ট্যাপের মতন। ব্যাটারি যেটা করে সবসময় একটা স্টেডি কারেন্ট মেনটেন করে দেখা যায় কন্টিনিউয়াস একটা ফ্লো সে তৈরি করতে থাকে। কিন্তু ধারকটা কোন কাজে লাগে? যখন আমাদের একসাথে অনেকখানি চার্জ দরকার বা একটা ইম্পালস দরকার, একটা ধাক্কা দরকার, সেই সময়টাতে ধারক আমাদের কাজে লাগে। একটা এক্সাম্পল হচ্ছে ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের যেটা হয়, তোমরা যে ক্যামেরার ফ্ল্যাশ লাইট দেখো না, যে আমরা যখন তোমার ক্যামেরা ছবি তুলি, ফ্ল্যাশ লাইট কী করে, খুব জোরে একটা আলো ফেলে, মানে খুব তীব্র একটা আলো এসে আবার ঠাস করে নাই হয়ে যায়। সো ওই আলোটা কিন্তু ওই ফ্ল্যাশ লাইটের মধ্যে যেটা হয়, ওইখানে কিন্তু অনেক পরিমাণ চার্জ জমা হয়ে যখন আমরা ফ্ল্যাশ লাইট অন করি বা যখন ক্যামেরা সুইচ অন করি, তখন একসাথে পুরাটা এনার্জি ডিসচার্জ হয়ে যায়, পুরাটা চার্জ, সবগুলা চার্জ একসাথে ডিসচার্জ হয়ে যায়। সো এই কারণে দেখা যায় যে খুব অল্প সময় অনেক তীব্র একটা আলো আমরা কিন্তু পাই। সো এই জিনিসটা হচ্ছে মূলত ক্যাপাসিটরের কাজটা, যে যখন আমাদের খুব অল্প সময়ে অনেক বেশি পরিমাণ সাপোর্ট দরকার, অনেক একটা ধাক্কা দরকার, সেই ধাক্কাটা হচ্ছে আমাদের এই ধারকটা কিন্তু এখান থেকে দেয়। যেমন ধরো একজন রিক্সা চালক যখন রিক্সা চালায়, সেই সময় কিন্তু চালানো শুরু করাটা অনেক কষ্টকর। সো চালানো শুরু করার জন্য কিন্তু তাকে অনেক বেশি একটা প্রেশার দেওয়া লাগে, কিন্তু খেয়াল করো যখন একবার চলা শুরু করে তখন কিন্তু ওই প্রেশারটা তাকে আর দেওয়া লাগে না, সে কিন্তু দেখা যায় তখন একটা স্টেডি ফ্লো মেনটেন করে সামনের দিকে আগায় যেতে থাকে। কিন্তু শুরু করাটা কিন্তু অনেক ঝামেলার। সো ওই সময় কিন্তু অনেক বেশি একটা এনার্জি সাপোর্ট লাগে। ঠিক তেমনি তুমি যখন ফ্যান চালাও, ফ্যানেও কিন্তু ক্যাপাসিটর থাকে। সো ফ্যানের ওই রোটেশনটা শুরু করার জন্য কিন্তু ক্যাপাসিটরের ভূমিকা আছে। সো যখন তুমি সুইচ অন করতেছো, ওই সময় কিন্তু ওই শুরু যে করাটা, মানে ওই ফ্যান ঘোরাটা, ওইটা কিন্তু তখন ক্যাপাসিটরের হেল্প লাগে, মানে ওই সময় একটা বড় সাপোর্ট লাগে আর কি। ঠিক আছে, ওকে। সো আমরা বুঝলাম যে আসলে যখন এরকম করে দুই পাশে দুইটা পাত থাকার কারণে মাঝখানে যখন আমাদের এই লাইট বাল্বটা জ্বললো, তখন কিন্তু ভাইয়া এইখানে আমাদের আর কোনো রকমের চার্জ আর জমা থাকবে না, কিন্তু জমা থাকবে না। দেখা যাবে এখানকার চার্জগুলো তখন নাই হয়ে গেছে, এটা ডিসচার্জ হয়ে গেছে, এটা তখন ডিসচার্জ হয়ে গেছে। ঠিক আছে, এই লাইট বাল্বটাও তখন অফ হয়ে থাকবে।
আচ্ছা, সো আমরা দেখলাম কাছাকাছি স্থাপিত দুইটা পরিবাহীর মধ্যবর্তী স্থানে অন্তরক পদার্থ রেখে তড়িৎ আধান রূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশল যেটা, সেটাকে আমরা বলছি ধারক। ঠিক আছে, একদম ক্লিয়ার, গুড। ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। এইবার আসো আমরা এই যে সমান্তরাল পাত ধারক, কি কারণে আমরা এরকম সমান্তরাল টাইপের পাত ধারক নিয়ে বেশি কাজ করি। সো আমাদের দুই রকমের ধারক আমরা দেখলাম, একটা হচ্ছে পরিবাহী জন্য যে ধারকত্ব বা গোলাকার ধারক, ওটা আসলে খুব বেশি কোথাও কাজে লাগানো যায় না, কারণ গোলক আকৃতির যে পরিবাহীগুলো আছে সেগুলোর ধারকত্ব কিন্তু খুব কম হয়, খুবই কম হয়। তুমি যদি এই যে গোলকীয় ধারকের ক্ষেত্রে আমরা যেমন ফর্মুলা দেখছিলাম C = 4πε0 r, এখানে আর এর জায়গায় তুমি যদি আসলে পৃথিবীর ব্যাসার্ধ বসায় দাও তাহলেও দেখবা এটা 1 ফ্যারাড হয় না, এখানে মানে 1 ফ্যারাডের থেকে অনেক ছোট হয়, মানে কি বলে মাইক্রো লেভেলের তোমার রেজাল্টটা আসে। মানে আর যদি পৃথিবীর ব্যাসার্ধের পরিমাণও ব্যাসার্ধ হয় তাহলেও এটা 1 ফ্যারাডও আসলে হয় না। সো আমাদের এই ধরনের যে পরিবাহীগুলো আছে, গোলাকার যে পরিবাহীগুলো আছে, এগুলো আসলে আমরা প্র্যাকটিক্যালি খুব বেশি কাজে লাগাতে পারি না। সো প্র্যাকটিক্যালি যেটা বেশি কাজে লাগে সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো একটু খেয়াল করবা, এখানে বেশ কয়েকটা থিওরির মজার কথা আছে, এগুলো বইগুলোতে এভাবে ডিটেলসে লেখা নেই, একটু মনোযোগ দিয়ে শুনবা। সো আমাদের সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে আসলে কি কাহিনী হয়। সো মনে করো এইটা হচ্ছে আমাদের একটা পাথ, জাস্ট আমি 2 ডাইমেনশনাল একটা ভিউ দেখাচ্ছি, এটা হলো আমাদের একটা পাথ। সো আমরা কি করলাম, মনে করো এইটার সাথে একটা ব্যাটারি যুক্ত করলাম, এবং ব্যাটারি যুক্ত করে এইটা আমি ধরো গ্রাউন্ডেড করে দিলাম, এই নেগেটিভ পাশটা আমি গ্রাউন্ডেড করে দিছি। তো এখানে আমি মনে করো 5 ভোল্টের একটা ব্যাটারির সাথে এই একটা পাথ, জাস্ট সিঙ্গেল একটা পাথকে আমরা এখানে যুক্ত করছি। সো যখন যুক্ত করলাম তখন কি হবে, এখান থেকে কিন্তু পজিটিভ চার্জের ফ্লো হবে এবং দেখা যাবে যে এই পাশে কিন্তু পজিটিভ চার্জগুলো জমতে থাকবে। আসলে পজিটিভ চার্জের ফ্লো মানে বুঝতে পারতেছো, প্লাস থাকা মানে এখান থেকে নেগেটিভ চার্জগুলো বের হয়ে এখানে এসে ঢুকলো, সো এই পাশটা পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই পাশটা পজিটিভ হয়ে যাওয়ার কারণে দেখা গেল কতক্ষণ পর্যন্ত এখানে চার্জ যেতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই পাশটাও 5 ভোল্ট হয়, যতক্ষণ না পর্যন্ত এই পাতটাও 5 ভোল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যাটারি থেকে চার্জ বের হতে থাকবে। এখন আমরা কি করলাম দেখো, এইরকম ভাবে সেটা সুন্দর মতন ছিল। এইবার আমরা যেটা করলাম, এর পাশে, এইটার পাশে আমরা আরেকটা পাতকে নিয়ে আসলাম, এইটার পাশে আমরা আরেকটা পাতকে নিয়ে আসলাম। এখন ভাইয়া আরেকটা পাতকে নিয়ে আসলে যেটা হবে, এই পাতটায় এই পজিটিভ চার্জের প্রভাবে এইখানে দেখা যাবে নেগেটিভ চার্জগুলো আবিষ্ট হবে, নেগেটিভ চার্জগুলো বাম পাশে আবিষ্ট হবে, আর ডান পাশে পজিটিভ চার্জগুলো চলে যাবে। কথা বুঝছো, যে আমরা একটা পাতকে যখন প্রথমটার পাশে নিয়ে আসছি তখন কিন্তু এই প্লাস চার্জটা থাকার কারণে প্লাস চার্জের প্রভাবে এইখানে যেই পাতটা ছিল সেই পাতের নেগেটিভ চার্জগুলো এক পাশে সরে গেছে, পজিটিভ চার্জগুলো অন্য পাশে সরে গেছে। ভালো, এখন ভাইয়া বলো তো, আগে তাহলে এখানে যে 5 ভোল্ট ছিল, এখন কি আর 5 ভোল্ট এখানে থাকবে? এখানে কি আর আগের মতন 5 ভোল্ট থাকতে পারবে? উত্তর হচ্ছে না, বিভবটা কিন্তু আরো কমে যাবে। কেন কমে যাবে? কারণ এইখানে পাশে একটা নেগেটিভ চার্জ আসছে, নেগেটিভ চার্জ পজিটিভ বিভব দিবে না নেগেটিভ বিভব দিবে? নেগেটিভ একটা বিভব দিবে। তাহলে 5 ভোল্টটা দেখা যাবে এখন 4 ভোল্ট হয়ে গেছে এই নেগেটিভ চার্জের প্রভাবে। এই পৃষ্ঠে যে আগে 5 ভোল্ট ছিল সেই 5 ভোল্টটা কত হয়ে গেছে? 4 ভোল্ট হয়ে গেছে। বুঝতে পারছো? 4 ভোল্ট হয়ে গেছে। কেন 4 ভোল্ট হয়ে গেছে এটা কি বুঝছো? ওই যে বলছিলাম প্লাস চার্জ থাকলে কি হয়, পজিটিভ বিভব তৈরি হয় CQ/R, মাইনাস চার্জ থাকলে কি তৈরি হয়, মাইনাস CQ/R। তাহলে এইখানে আমাদের যেই পজিটিভ বিভবটা ছিল, পাশে একটা পাত নিয়ে আসার কারণে প্লাসের আকর্ষণে নেগেটিভগুলো যখন ওই সাইডে সরে গেছে, তখন এই নেগেটিভ চার্জের প্রভাবে কিন্তু এই পাশের অংশগুলোতে বিভবটা আগের তুলনায় কমে গেছে। সো আমাদের আগে ছিল 5 ভোল্ট, এই চার্জ আরো এখানে নিউট্রাল পাত নিয়ে আসছে, এটা কিন্তু নিউট্রাল পাত। সো নিউট্রাল পাত নিয়ে আসছে, কিন্তু আবেশের জন্য নেগেটিভগুলো বাম সাইডে সরে গেছে, পজিটিভগুলো ডান সাইডে সরে গেছে, এবং এর প্রভাবে এখানে 5 ভোল্টটা কমে গেছে, কমে মনে করলাম 4 ভোল্ট হয়ে গেছে, কারণ এটা একটা নেগেটিভ ভোল্টকে নিয়ে আসছে, নেগেটিভ বিভব নিয়ে আসছে। ঠিক আছে, এখন বলো তো এটা গেল। তাহলে এই 4 ভোল্ট যখন হবে তখন বলো তো, এই ব্যাটারি হচ্ছে 5 ভোল্ট আর এই পাতে হচ্ছে আছে 4 ভোল্ট, তাহলে ব্যাটারি কি আরো পরিমাণ কিছু চার্জ পাঠাতে পারবে? তাহলে দেখা গেল ব্যাটারি কিন্তু আগের তুলনায় আরো বেশি পরিমাণ চার্জ এই পাতের মধ্যে এখন দিচ্ছে।
সো পাতের মধ্যে দিয়ে দিলে এখানেও কি হবে, আবার সে নেগেটিভ চার্জগুলা আস্তে আস্তে আবিষ্ট হবে এই পাশে। সো এরকমভাবে যতক্ষণ না পর্যন্ত এই পাশে 5 ভোল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এইখান থেকে চার্জগুলো যেতেই থাকবে। কতক্ষণ পর্যন্ত চার্জ যেতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত এটা 5 এটা 5 সমান সমান হচ্ছে। আচ্ছা, এইবার আসো আমরা কি করলাম, আরেকটা বুদ্ধি করলাম। আরেকটা বুদ্ধি এরকম যে এবার আমরা এই নেগেটিভ পাথ যেটা ছিল সেইটাকে আমরা গ্রাউন্ডে লাগাই দিলাম। বলতো গ্রাউন্ডে লাগালে, গ্রাউন্ডে তো ইলেকট্রনের অভাব নাই। সো গ্রাউন্ড থেকে যেটা হবে, প্রচুর পরিমাণ ইলেকট্রন এসে তারা এই পাশের যে পজিটিভগুলো আছে সেই পজিটিভগুলোকে খেয়ে ফেলবে। এই নেগেটিভগুলো এসে, মানে এখান থেকে ইলেকট্রনগুলো এসে এখানে যেহেতু প্লাস মাইনাসগুলো এসে কিন্তু এই প্লাসগুলোকে সবগুলাকে কি করবে, নাই করে দিবে। সো এইগুলা এসে সবগুলা প্লাসকে কিন্তু এরা নাই করে দিবে। মানে ভাই ইলেকট্রন যদি আসে তাহলে পজিটিভ চার্জের কি আর অস্তিত্ব থাকবে না। তাহলে বলো তো, যেহেতু এখানে আরো বেশি নেগেটিভ চার্জ এসে প্রবেশ করলো, বলো তো ভাইয়া আরো বেশি নেগেটিভ চার্জ এসে প্রবেশ করলে আমাদের এখানে যে আগে 5 ভোল্ট ছিল এটা কি আর 5 ভোল্ট থাকবে নাকি আরো কমে যাবে? এটা কি 5 ভোল্ট থাকবে নাকি আরো কমে যাবে? আরো কমে যাবে। তাহলে আরো কমে গেলে এটা হয়ে গেল আবার সে 4 ভোল্ট মনে করো। তাহলে 4 ভোল্ট যদি হয়, এটা তো 5 ভোল্ট, তাহলে কি হবে, ব্যাটারি তখন আরো বেশি পরিমাণ চার্জ কিন্তু এখানে ইনজেক্ট করবে। সো করতে একটা সময় দেখা যাবে এখানেও আবার সেই 5 ভোল্ট হয়ে গেছে। সো আমাদের আগের তুলনায় চার্জের পরিমাণ কিন্তু এই পাতে আরো বাড়ছে, এবং এই পাতেও তো যেহেতু আবেশ প্রক্রিয়ার মাধ্যমে হবে, এই পাতেও কিন্তু নেগেটিভ চার্জের পরিমাণ আগের তুলনায় অনেক বাড়ছে। সো এইভাবে করে সমান্তরাল পাত ধারক যখন আমরা তৈরি করলাম, এই ধারকের ধারকত্ব কিন্তু ওই পরিবাহীর যে ধারক, সেই পরিবাহী ধারকের তুলনায় অনেক বেশি হয়। এই টাইপের ধারকগুলোতে আমরা কিন্তু অন্য টাইপের যে পরিবাহী ধারকগুলোর কথা বলছিলাম, পরিবাহী ধারক বলতে ধরো গোলকীয় যে ধারক আছে, সেই ধারকে কিন্তু আমরা এত বেশি কাস্টমাইজেশন করতে পারতাম না। কিন্তু যখন আমরা এখানে একটা পাত নিছি, আরেকটা পাত নিছি এবং দুটাকে কানেক্ট করছি, তখন কিন্তু আমরা আগের তুলনায় চার্জ বেশি জমা করতে পারছি। এবং দেখো এইটাও গ্রাউন্ডেড, তার মানে আসলে এটাকে যদি তুমি একসাথে যুক্ত করে দাও, বিষয়টা কিন্তু একই বোঝায়। এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, তো এই 0 ভোল্ট থাকা যে কথা, আলটিমেটলি তারা মাটি দিয়ে কানেক্টেড, তো না হয়ে আমি এটাকে এভাবে বললাম যে এইভাবেই তারা কানেক্টেড ধরো। সো তাহলে এইখানে কিন্তু যেই চার্জটা জমা হচ্ছে সেই চার্জের পরিমাণ কিন্তু অনেক বেশি। এখানে যে পরিমাণ চার্জ জমা হলো সেই চার্জের পরিমাণ অনেক বেশি। এখন এরপরে আমরা চাই না, এটাকে আমি ধারকত্ব আরো বাড়াতে চাই, আমি এখানে আরো বেশি চার্জ জমা করতে চাই। সো আরো বেশি চার্জ জমা করার জন্য আমরা কি করলাম, এর মাঝখানে মনে করো একটা ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে দিলাম। এর মাঝখানে আমরা একটা অন্তরক টাইপের পদার্থ মনে করো দিয়ে দিলাম, অন্তরক টাইপের পদার্থ। সো অন্তরক টাইপের পদার্থ দিলে যেটা হবে, ধরো এইখানে যখন আমি অন্তরক টাইপের মনে করো একটা পদার্থ দিয়ে দিছি এই জায়গাতে, সো অন্তরক টাইপের পদার্থ দিয়ে দিলে এর ভিতরে তো কোনো ফ্রি ইলেকট্রন নাই। ফ্রি ইলেকট্রন থাকলে কিন্তু এখানে যতগুলা প্লাস, এখানে ঠিক ততগুলা মাইনাস এসে হাজির হয়ে যেত। কিন্তু এটা পরিবাহী না, এটা একটা অন্তরক, এটা একটা ডাই ইলেকট্রিক বা অন্তরক। সো অন্তরকে যেভাবে করে পোলারিত হয় সেটা হচ্ছে অন্তরক পদার্থটা যে সমস্ত অণু পরমাণু দিয়ে তৈরি, ধরো একটা অণু, সেই অণুটার এই পজিটিভ চার্জের প্রভাবে এই পাশটা হয়ে যাবে নেগেটিভ, এই পাশটা থাকবে পজিটিভ। এই অণুটার এই পাশটা থাকবে নেগেটিভ, এই পাশটা থাকবে পজিটিভ। এইভাবে করে একটা অণুর দুই পাশে এরকম দুইটা পোল তৈরি হয়ে যাবে, প্রত্যেকটা অণুর দুই পাশে দুইটা পোল তৈরি হয়ে যাবে। এটা হলো অন্তরকের বৈশিষ্ট্যটা আর কি। অন্তরক পদার্থ হলে এরকম কাহিনী হবে যে প্রত্যেকটা পরমাণুর বা প্রত্যেকটা অণুর এরকম দুই পাশে দুইটা পোল তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আমি পরিবাহী পদার্থ নিতাম তাহলে কি হতো, ফ্রি ইলেকট্রনগুলো সব এক পাশে চলে যেত, ফ্রি ইলেকট্রনগুলা। ঠিক আছে, তাহলে এখানে যেটা দেখা যাচ্ছে, দেখো এই প্লাস চার্জগুলো থাকার কারণে কিন্তু এই পাশে একটা নেগেটিভ চার্জ আর ওই পাশে একটা পজিটিভ চার্জ হলো। এখন ভাইয়া বলো তো, এইরকম কে পরাবৈদ্যুতিক মাধ্যম যুক্ত করার ফলে বলো তো আমাদের এখানে নেগেটিভ চার্জ আসছে না? তাহলে এই পাতের বিভব কি আবার কমে যাবে না? তাহলে আবার যদি বিভব কমে যায়, ব্যাটারি তো 5 ভোল্টের ছিল, তাহলে এই ব্যাটারি আবার কিছু পরিমাণ চার্জ দিতে থাকবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত এর বিভব আবার 5 ভোল্ট হয়।
সো দেখা যাবে এই ব্যাটারি এই পাতের মধ্যে কিন্তু আমরা আরো বেশি পরিমাণে চার্জ জমা করতে পারবো, এবং এখানে যতটুকু চার্জ জমা হবে আবেশ প্রক্রিয়ায় কিন্তু এখানে ঠিক ততটুকু প্রক্রিয়াতেই কিন্তু চার্জ জমা হবে। কথা বুঝতে পারছো? সো এইভাবে করে কিন্তু আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা বানাই। মানে প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা এত বেশি চার্জ সঞ্চয় করা যায় যেটা আসলে পরিবাহী অন্য টাইপের যে পদার্থগুলো আছে সেগুলোর মধ্যে এভাবে করে জমা করা যায় না। এই কারণে ক্যাপাসিটরগুলোর মধ্যে সবচাইতে ইফেক্টিভ ক্যাপাসিটর হচ্ছে এই প্যারালাল প্লেট বা সমান্তরাল পাতধারক। বুঝছো? না, এটা রিক্যাপ করব না, এটা বইতে নাই, এটা এক্সট্রা পড়াশোনা। এটা কিভাবে হয় এটা এক্সট্রা পড়াশোনা, এটা জাস্ট জানার জন্য বলছি, এটা তোমরা রেকর্ড দেখে নিবা, কিন্তু পরীক্ষার জন্য যতটুকু লাগবে সেটুকু আমি আবার বলবো, অসুবিধা নেই। এটুকু জাস্ট একবার দেখে রেখো, আরেকবার রিক্যাপ দেখলেই বুঝবা এটা। ওকে, সো আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব যেটা, সে ধারকত্ব এবার আমরা বের করব। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ধারকত্ব এবার আমরা বের করব। এখন যেটা বলবো এটা পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ, এটাই ভালোভাবে শুনবা, দেখবা, বুঝবা। ঠিক আছে? ওকে, ভি সেম থাকে কেন ভাইয়া? সব সময় কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ ফ্লো হবে না? তাহলে যখন একই তার দিয়ে কানেক্টেড, ব্যাটারি বিভব 5 ভোল্ট, ওই পাতের বিভব 4 ভোল্ট, তাহলে 5 ভোল্ট থেকে 4 ভোল্ট হওয়ার জন্য বিভব যেহেতু পার্থক্য আছে, তাহলে বিভব পার্থক্য থাকলে চার্জ কি হতে থাকবে? ফ্লো হতে থাকবে। বুঝতে পারছো? যেমন এক পাশে উঁচু পানি আছে, এক পাশে নিচু পানি আছে, দুইটাকে যদি একটা পাইপ দিয়ে কানেক্ট করা হয় তাহলে কি হবে? ওই উঁচু যেই স্তম্ভটা সেটার পানির হাইট কমতে থাকবে, আর নিচুর স্তম্ভ যেটা সেটার পানির হাইটটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। কতক্ষণ পর্যন্ত এটা পানির ফ্লোটা চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত দুইটা পানির হাইট সেম। ঠিক একইভাবে চার্জের ফ্লোটা ডিপেন্ড করে কিন্তু বিভবের উপরে। যেখানে বিভব বেশি সেখান থেকে কম বিভবের দিকে কিন্তু চার্জ ফ্লো হতে থাকবে। এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা করছি, সিকিউ সলভ করছিলাম এগুলো নিয়ে। ঠিক আছে, গেল। সো তাহলে সমান্তরাল পাতধারকের ধারকত্ব কি, আসো একটু দেখে ফেলি। সো আমাদের ঠিক যেমন গোলকীয় পরিবাহীর জন্য আমরা বের করছিলাম না, সি সমান সমান 4 পাই এপসাইলন নট আর, এইরকম একটা সমীকরণ আমরা বের করছিলাম, এবং যার ব্যাসার্ধ যত বেশি তার ক্যাপাসিটেন্স কিন্তু তত বেশি ছিল। যার ব্যাসার্ধ যত বেশি ছিল ওই গোলকের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব কিন্তু তত বেশি ছিল। এখন আমরা সমান্তরাল পাতধারকের জন্য ধারকত্ব কত বের করতে চাই। সো খেয়াল করো, এইখানে মনে করো আমাদের কাছে একটা প্লেট আছে, এই প্লেটে আমরা হচ্ছে পজিটিভ চার্জে এটাকে চার্জিত করছি, আর এ পাশে আরেকটা প্লেট আছে, এই প্লেটে হচ্ছে মনে করো নেগেটিভ চার্জে চার্জিত করা আছে, এটা হচ্ছে প্লাস কিউ, আর এটা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে এখানে মাইনাস কিউ তৈরি হয়েছে। এই পাতের যে ক্ষেত্রফল, সেই পাতের ক্ষেত্রফল মনে করলাম এ দেওয়া আছে, এবং এই দুইটা পাতের মধ্যবর্তী যেই দূরত্ব সেই দূরত্ব মনে করে দেওয়া আছে ডি, এবং আমাদের এই মাঝখানে যে বায়ুমাধ্যম, এই বায়ুমাধ্যম তো বায়ুমাধ্যমের যে ভেদনযোগ্যতা সেটা হচ্ছে এপসাইলন নট। সো দেখা যাবে এখানে প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু একটা সুষম তড়িৎ ক্ষেত্র বজায় থাকবে, একটা সুষম তড়িৎ ক্ষেত্র এখানে কিন্তু বজায় থাকবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা যদি সি বের করতে চাই, সি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। বলতো ভি সমান সমান কি লেখা যায়? আমাদের এখানকার যে তড়িৎ ক্ষেত্র, এই তড়িৎ ক্ষেত্র যদি ই হয় তাহলে আমরা ভি সমান কি লিখতে পারি? ভি মানে কি ছিল? যে কাজ, কাজ সমান সমান বল গুণ সরণ ই ইন্টু ডি, এভাবে লেখা যায় না? ভি সমান সমান ই ইন্টু ডি। খেয়াল করো আমাদের এখানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র হয়, এই সুষম তড়িৎ ক্ষেত্রের মান আমরা গত ক্লাস থেকে দেখে আসছিলাম না, সিগমা বাই এপসাইলন নট হয়, মনে আছে? ওই যে একটা সমান্তরাল পাত থেকে নির্দিষ্ট একটা দূরত্বে কোনো একটা পয়েন্টে ই এর মান কত ছিল? সেটা ছিল সিগমা ডিভাইডেড বাই 2 এপসাইলন নট। তো এখানে তো প্লাসও আছে মাইনাসও আছে, দুইটা একসাথে যোগ করে সিগমা বাই এপসাইলন নট হলো। তাহলে এখানে ই এর ভ্যালুটা যদি আমি বসাই, উপরে হচ্ছে কিউ আর ই এর মান হচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট ইনটু হচ্ছে ডি। সো এখান থেকে খেয়াল করো, উপরে কিউ আসলো, উপরে এপসাইলন নট আসলো, নিচে আসলো সিগমা ইনটু ডি। সিগমা মানে কি ছিল মনে আছে? তলমাত্রিক ঘনত্ব ছিল না সিগমা? সিগমা মানে ছিল তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক ঘনত্ব। সো এই তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান সমান কিন্তু কিউ ডিভাইডেড বাই কি ছিল? এ, তাই না? কিউ ডিভাইডেড বাই এ, যে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে। তাহলে এখান থেকে দেখো সিগমা নট ইন্টু কিউ ডিভাইডেড বাই সিগমার মান হচ্ছে কিউ বাই এ ইন্টু ডি করলে এখানে আসে
যে কিউ কিউ কাটা, তাহলে আসে দেখো ইপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এইটা হলো আমাদের ক্যাপাসিটেন্স। এইটা কার ক্যাপাসিটেন্স? এটা হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে কেউ যদি বলে যে ভাইয়া এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কিসের উপর নির্ভর করে? এটা নির্ভর করে তার এরিয়ার উপরে, তার মধ্যবর্তী দূরত্বের উপরে। ভাইয়া প্রত্যেকটা কারণ কিন্তু তুমি এখন জানো। দেখো ক্যাপাসিটেন্স এভাবে চিন্তা করো, যত বেশি চার্জ রাখতে পারবে তত কিন্তু সেটার ক্যাপাসিটেন্স বেশি। যদি ফিক্সড ভি থাকে তাহলে ফিক্সড ভিতে যত বেশি চার্জ দিতে পারবে তত তার ক্যাপাসিটেন্স বেশি। তো বলো তো এপসাইলন নটের উপর কেন নির্ভরশীল? এটা কি বুঝতে পারছো? এপসাইলন নটের উপর কেন নির্ভরশীল, মানে মাধ্যমের উপরে কেন এটা নির্ভরশীল? কারণ যদি এখানে আমি মাধ্যমটাকে পরিবর্তন করি, মাঝখানে যদি আমি একটা কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি, তাহলে এই পাশে ওই মাধ্যমের মাইনাস আসবে, এ পাশে প্লাস আসবে, তাহলে এই পাতের বিভবটা কমবে, আর তাহলে এই ব্যাটারি যেটার সাথে কানেক্টেড এর কিন্তু আরও বেশি চার্জ দিতে পারবে। তাহলে এটার 4 ভোল্ট ছিল 5 ভোল্ট হয়ে যাবে, যার ফলে কিন্তু এখানে আরও বেশি পরিমাণ চার্জ সে জমা করতে পারবে। তার মানে এই এপসাইলনের মান যদি বাড়ে তাহলে কিন্তু সি বাড়বে। বুঝছো? ভেরি গুড। বলো তো এরিয়া যদি বাড়ে, এরিয়া যত বাড়বে তত বেশি পরিমাণ চার্জ জমা হতে পারবে, এটা নিয়েও তো কোনো সমস্যা নাই। ডি এর মান এটা কেন ব্যস্তানুপাতিক? কারণ বলো তো যদি তুমি ডিটাকে কাছে নিয়ে আসো, যেমন এটার ক্ষেত্রে দেখো, বলো তো এই পাতটাকে তুমি যত কাছে রাখবা, এটা যেমন কাছে আনার কারণে 4 ভোল্ট হয়ে গেছিল, কাছে আনার কারণে কিন্তু 4 ভোল্ট হয়ে গেছিল। যদি এটাকে আরও কাছে নিয়ে আসো তাহলে বলো তো এটা কি 3 ভোল্ট হয়ে যাবে না? বুঝতে পারছো যে এখানে আমাদের এটা হলো প্লাস চার্জ। যদি তুমি এই পাত যেটা নিউট্রাল পাত ছিল এই পাতটাকে যদি কাছে নিয়ে আসো তাহলে এইখানে আমাদের নেগেটিভ চার্জে আবিষ্ট হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু দূরে থাকলে এই পয়েন্টের বিভব যা হবে, যদি এটাকে তুমি আরও কাছে নিয়ে আসো তাহলে এই পয়েন্টের বিভব কি আরও কমে যাবে না? তাহলে এই পয়েন্টের বিভব যদি কমে যায়, কমে ধরো 2 ভোল্ট হয়ে গেল, আর এখানে আছে 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট 2 ভোল্ট, এই 2 ভোল্ট তো 5 ভোল্ট করার জন্য আরও বেশি পরিমাণ চার্জ কিন্তু এর মধ্যে ঢুকতে পারবে। তাহলে আরও বেশি পরিমাণ চার্জ যদি এর মধ্যে ঢোকে তাহলে কিন্তু এর ক্যাপাসিটেন্স কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। সো বুঝতে পারছো, দূরত্ব যদি কমায় রাখো তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স বেশি, আর দূরত্ব যদি বাড়ায় রাখো তাহলে কিন্তু ক্যাপাসিটেন্স কম। বুঝতে পারছো? ওকে, বুঝলে? ভেরি গুড। না বুঝলে ফর্মুলা মাথায় রাখবা, এই যে সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। তো মাঝখানে আমি যদি কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখি তাহলে সেটার ক্যাপাসিটেন্স কত হবে? সি সমান সমান হবে কে ইন্টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। কি বললাম বুঝছো? যে মাঝখানটাতে আমি যদি এখন কে পরাবৈদ্যুতিক মাধ্যমের কোনো একটা মাধ্যম রাখি, কে মাধ্যম রাখি, তাহলে সেই ক্ষেত্রে এখানে এপসাইলন নট এ বাই ডি না হয় কে ইন্টু এপসাইলন নট এ বাই ডি হবে। বুঝছো? ঠিক আছে, গুড, ভেরি গুড। তাহলে আমরা এটা দেখলাম যে এইটার ক্যাপাসিটেন্স আসলে কিসের উপরে নির্ভর করে। দেখি এটা নিয়ে আসলে আরো কোনো মজার জিনিসপত্র পাওয়া যায় কিনা। কই গেল? এইটা না, এইটা, এই তারাও কোনটা ছিল এর মধ্যে কিনা? হ্যাঁ, এই তো। দেখো এখানে অনেক মজার কাহিনী আছে কয়েকটা। এই সিমুলেশনটা দেখতে পাচ্ছ সবাই? সবাই কি দেখতে পাচ্ছ? গুড। দেখো ভাইয়া এখানে ডিস্টেন্স বিটুইন প্লেটস একটা দেওয়া আছে 0.8। এটা মনে হয় খুবই ছোট্ট লাগতেছে তোমাদের কাছে। আচ্ছা, না এবার বেশি বড় হয়ে গেছে আবার। আচ্ছা যাই হোক, ওকে, ঠিক আছে। সো এখানে আমাদের দুইটা প্লেটের মধ্যে ডিস্টেন্স আমরা চেঞ্জ করতে পারবো, প্লেট এরিয়া কত সেটা চেঞ্জ করতে পারবো, ভোল্টেজ এই ব্যাটারির ভোল্টেজটা পরিবর্তন করতে পারবো, তারপর রেজিস্ট্যান্স যেটা ওইটাও চেঞ্জ করতে পারবো। আচ্ছা, ভালো কথা। সো আমরা চলো এরকম অবস্থা থেকে আমরা সুইচটা বন্ধ করি, যে সুইচটা এখন ডিসকানেক্টেড আছে, আমরা চলো সুইচটা কানেক্ট করি। সো সুইচ কানেক্ট করার সাথে সাথে দেখো কি হচ্ছে, এইটার কিন্তু ভোল্টেজ দেখো, ক্যাপাসিটরের ভোল্টেজ আস্তে আস্তে বাড়তে ঠিক ব্যাটারির ভোল্টেজ যা ছিল ক্যাপাসিটরের ভোল্টেজও কিন্তু এক্স্যাক্টলি সেম হয়ে গেল। ঠিক আছে, আরেকবার দেখবা নাকি? আরেকবার দেখি।
ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 3 ভোল্ট, ক্যাপাসিটরের ভোল্টেজ হচ্ছে 0। যখন আমি এখানে ক্লোজ সুইচ করে দিব তখন দেখো এখান থেকে তার মানে কারেন্টের ফ্লো হওয়া শুরু করবে, চার্জগুলো আসা শুরু করবে এবং এখানে চার্জগুলো জমা হতে থাকবে এবং জমা হতে কতক্ষণ পর্যন্ত চার্জ পাঠাতে পারবে? 3 ভোল্ট 3 ভোল্ট যখন সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই কিন্তু চার্জ এখানে আসতে পারবে। এইবার একটা মজার কাহিনী শোনো। বলো তো, আমাদের কিন্তু এখন এই ক্যাপাসিটর সি সমান সমান কিউ বাই ভি এই ফর্মুলাই তো মেনে চলতেছে, তাই না? বলো তো আমি এটার ক্যাপাসিটেন্স কিভাবে পরিবর্তন করতে পারি? আমি এটার ক্যাপাসিটেন্স কিন্তু যদি এরিয়া চেঞ্জ করি, যদি ডি চেঞ্জ করি, তাহলে কিন্তু এর ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাবে। একটা কাজ করি, আমি এখন আপাতত এটাকে ওপেন সুইচ বানাই ফেলি। ওপেন সুইচ বানাই ফেললাম, তার মানে এই পুরো জিনিসটা কিন্তু আলাদা। সো এখানে চার্জগুলো এখন আর এমিট হওয়ার সুযোগ নাই, ডিসচার্জ হওয়ার কোনো সুযোগ নাই। চার্জগুলো এখানে ফিক্সড হয়ে থাকলো, এই পাশে প্লাস চার্জ, এ পাশে মাইনাস চার্জ, চার্জগুলো একদম এভাবে করে দুই পাশে ফিক্সড হয়ে থাকলো। ঠিক আছে? তো যদি আমি এখানে চার্জগুলোকে এখন ফিক্সড করে রাখি, এর ভোল্টেজ ছিল 3 ভোল্ট, সো আমার সি সমান সমান কিউ বাই ভি। বলো তো এখানে যেই চার্জটা জমা হয়েছে ভাইয়া, এই চার্জগুলা যেহেতু পথ কানেক্টেড না, তাহলে এই চার্জগুলা কি বের হয়ে অন্য কোথাও যেতে পারবে, নাকি চার্জগুলা প্লেটের মধ্যে যেমনি হোক প্লেটের মধ্যেই জমা থাকবে? কারণ যদি ডিসচার্জ করার মতো রাস্তা না থাকে তাহলে কিন্তু এই ইলেকট্রন বা চার্জগুলো অন্য কোথাও মুভ করবে না, এই পাতের মধ্যেই কিন্তু চার্জগুলা স্ট্যাটিক থেকে যাবে। কিন্তু আমি একটা বুদ্ধি করলাম। কি করলাম? আমি ধরো এদের ক্যাপাসিটেন্সটাকে কমায় দিলাম, কোনোভাবে এটার ধারকত্ব কমায় দিলাম। বলো তো ধারকত্ব কিভাবে কমাতে পারি? সি সমান সমান কি লেখা যায়? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি লেখা যায় না? সি সমান সমান এপসাইলন নট এ বাই ডি। তাহলে বলো তো সি কমাইতে পারি আমি কিভাবে? একটা হয় আইদার ডি বাড়াতে পারি, ডি বাড়ালে সি কমবে, অথবা আমি কিন্তু এটার এটাকে কমাতে পারি। এও যদি কমাই তাহলেও কিন্তু সি কমবে। কথা বুঝছো? এ কমালেও কিন্তু সি কমবে। এখন আমাকে বলো তো সি কেন কমাতে চাচ্ছি? সি কমালে বলো তো কিউ তো ফিক্সড, কিউ তো ফিক্সড, তাহলে ভিটা কিভাবে পরিবর্তন হবে? কিউ তো ফিক্সড, ভি কিভাবে পরিবর্তন হবে? যদি সিটাকে কমাই তাহলে কিন্তু ভি বাড়বে, তাহলে এর পটেনশিয়াল কিন্তু তাহলে বেড়ে যাওয়ার কথা, তাই না? এর পটেনশিয়াল ভি বেড়ে যাওয়ার কথা। তো চলো তো আমরা এই দুষ্টামিটা করি যে ডিটা ধরো বাড়ায় দিব, ডি বাড়ালে সি কমবে, ভি বাড়বে। ঠিক আছে, ডিটা কমাই দিই চলো। সো ডিটা যদি কমায় দেই, ডিস্টেন্স বিটুইন প্লেটস, ডিটা যদি কমায় দেই, ডিটা কমায় দিলাম, দেখো ডিটা যখন কমায় দিলাম, ডি কমালে আমাদের সি বাড়ছে, আর সি বাড়া মানে ভি কমছে। ও আচ্ছা, না আমাদের তো ভি কমানো দরকার ছিল না, ভি বাড়ানো দরকার ছিল। যাই হোক, দেখো এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি এটা সমান সমান ছিল সি, ডি কে যেহেতু আমি কমাই দিছি সি বাড়ছে, কিউ বাই ভি, কিউ যেহেতু ফিক্সড তাহলে ভি কি হয়েছে? কমছে। এই দেখো আগে ছিল 3 ভোল্ট, এখন ভিটা কি হয়ে গেছে? কমে গেছে। কিন্তু এটাই তো হওয়ার কথা, কারণ আমি যত কাছে নিয়ে আসবো নেগেটিভ প্লেটটাকে, যত কাছে নিয়ে আসবো নেগেটিভ প্লেটটাকে যত কাছে নিয়ে আসবো তত কিন্তু এখানকার বিভব আস্তে আস্তে কমতে থাকবে। সহজ জিনিস, ভি সমান সমান ই ইন্টু ডি। সো তোমার যদি ডি কমে যায় তাহলে কিন্তু ভি এর মানও কি হবে? কমে যাবে। ওইটাই হয়েছে। তাহলে খেয়াল করো, আমি একটা কাজ করি, ডিটাকে কমালে দেখলাম দেখো ভোল্টেজ কমছে, ডিটাকে কমালে ভোল্টেজ কমছে, ডিটাকে বাড়াই দিই চলো। ডিটা 0.8 ছিল, ডিটাকে বাড়াই দিই। তাহলে ডিটাকে বাড়াই দিলে দেখো এই ক্যাপাসিটরের ভোল্টেজ কিন্তু বেড়ে গেছে। তাহলে ক্যাপাসিটরের ভোল্টেজ বাড়লে এবার বলো তো যদি আমি এই সুইচটাকে বন্ধ করে দেই, সুইচটাকে কানেক্ট করে দেই, তখন আমাদের কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে বলো তো? কারেন্টটা তখন কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে? গুড। সো তখন কিন্তু যদি আমি ক্লোজ করে দেই তাহলে দেখো ক্লোজ করে দিলে এই দেখো কারেন্টের দিকটা উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজের দিকে, অর্থাৎ তখন কিন্তু ব্যাটারিটা উল্টা, ব্যাটারির মধ্যে কিন্তু আস্তে আস্তে কারেন্ট ঢুকবে। তখন এখান থেকে কারেন্ট বের হয়ে ব্যাটারির মধ্যে গিয়ে কিন্তু তখন ঢুকবে। ঠিক আছে? তো আমরা অনেকগুলা কনসেপ্ট এখানে বলছি, অনেকগুলা কনসেপ্ট এখানে বলছি। সো যদি আমরা এখানে ধরো ওপেন করে দেই তাহলে দেখো ভি ক্যাপ এটা তো 3 ভোল্টই আছে, যখন আমি ভিটাকে বাড়াবো, ব্যাটারি ভোল্টেজ যখন বাড়াবো, ধরো 4 ভোল্ট করে দিলাম,
সুইচ ক্লোজ করে দিলাম, তখন দেখো কারেন্ট আসবে এবং আস্তে 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 যতক্ষণ না পর্যন্ত 4 হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে চার্জ আসতে থাকবে, আস্তে আস্তে একটা পয়েন্টে গিয়ে ফিক্সড হয়ে গেল। সো এভাবে করে আমরা কিন্তু এই ক্যাপাসিটরটাকে বিভিন্নভাবে দেখতে পারি যে প্লেট এরিয়া যদি বাড়াই কমাই তাহলে কিভাবে কি হচ্ছে। ধরো প্লেট এরিয়া এবার বাড়ালাম, তোমরা এবার বলতো প্লেট এরিয়া বাড়ালে এর বিভব কি বাড়বে না কমবে? প্লেট এরিয়া যদি বাড়াই তাহলে এর বিভব কি বাড়বে না কমবে? প্লেট এরিয়া যদি বাড়াই তাহলে এর বিভব কি হবে? আসলে একটু ম্যাথমেটিক্যালি দেখি। সো আমরা দেখছি সি সমান সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। সো যখন আমরা এরিয়াটা বৃদ্ধি করব তখন কিন্তু ক্যাপাসিটরটা বাড়বে, ক্যাপাসিটেন্সটা বাড়বে। সি সমান আবার কিউ বাই ভি, যেহেতু কিউ কোনো জায়গায় সরতে পারবে না তাহলে সি বাড়লে ভি কিন্তু কমার কথা, তাহলে এরিয়া বাড়ালে ভি কমার কথা। দেখি আসলে হয় কিনা, এরিয়া বাড়ালে ভি কমার কথা। দেখি তো এরিয়া যদি বাড়াই, দেখো ভি কমে যাচ্ছে, এরিয়া বাড়ালে ভি কমে যাচ্ছে, দেখছো? এরিয়া কমালে ভি বাড়ছে আর এরিয়া বাড়ালে ভি কমছে, ঠিক আছে? তারপর আবার ক্লোজ সুইচ দিলে ওই যে এটা 4 ভোল্ট পর্যন্ত বাড়তে থাকবে, ঠিক আছে? তো আমরা সমান্তরাল পাতধারকের ধারকত্ব কিসের কিসের উপর নির্ভর করে সেগুলো দেখলাম। আচ্ছা, অঞ্জন একটা প্রশ্ন করছো, ভাই আপনি বললেন ধারকত্ব মাধ্যমের উপর ডিপেন্ড করে, তাহলে ডি বাড়ালে ধারকত্ব কমবে কেন? এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে বলছিলাম, একটা হলো মাধ্যম আর একটা কি এখানে ছিল ব্যাসার্ধের উপরে, অর্থাৎ ওর স্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করে। ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স সেটা কিন্তু তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে এবং তার মাধ্যমের উপরেও ডিপেন্ড করে, কোন মাধ্যমে রাখছো তার উপর নির্ভর করে। সো এইখানেও তো তাই, যে এই সমান্তরাল পাতধারকের স্ট্রাকচারটা কেমন তার উপরেও যেমন ডিপেন্ড করছে, যে ডি আর এ দিয়ে আমরা স্ট্রাকচারটা কেমন সেটা বোঝাচ্ছি, আর এপসাইলন দিয়ে কিন্তু মাধ্যমের উপরে যে ডিপেন্ড করছে সেটাই কিন্তু এখানে আসলো। ক্যাপাসিটরের ভোল্টেজ কি ব্যাটারির ভোল্টেজের চেয়ে কম হতে পারে? হ্যাঁ, কম তো হতেই পারে, কিন্তু যখন কানেক্টেড হয়ে থাকবে তখন কিন্তু একটা যে কোনো একটা ছোট্ট সময় পরেই ক্যাপাসিটরের ভোল্টেজ আর ব্যাটারির ভোল্টেজ দুইটা সমান হয়ে যাবে। ভোল্টেজ মানে যখনই ব্যাটারি আর ক্যাপাসিটর দুইটা কানেক্টেড থাকবে তখনই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে দুইটাই সেম হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আলফা বলছিল, আচ্ছা ভাই কানেক্টেড রেখে যদি ডি বাড়াই একই কথা হবে। কানেক্টেড রেখে যদি এবার ডি বাড়াই কমাই তাহলে কি হবে? দেখো কানেক্টেড রেখে মনে করো ডিটাকে কমালাম, এই দেখো, আচ্ছা এটা অটো ক্লোজ হয়ে যাচ্ছে, অটো ক্লোজ হয়ে যাচ্ছে। সো তুমি যদি আসলে একসাথে কানেক্টেড রাখো তখন দেখা যাবে যে কারেন্ট সাথে সাথে আসলে এদিক বরাবরই ফ্লো হতে থাকবে, সাথে সাথে এদিক বরাবরই ফ্লো হতে থাকবে। সো যে কনসেপ্ট দিলাম ওইটা একদম সিমিলার, একেবারেই সিমিলার। হ্যাঁ, যা বলছি ওইটা তুমি কানেক্টেড থাকা অবস্থা, ডিসকানেক্টেড থাকা অবস্থা চিন্তা করে একবারে নিয়ে চলে আসতে পারো, বুঝতে পারছো? তবে আমরা আরও কয়েকটা কেস দেখব, যে ধরো একটা ক্যাপাসিটরকে আমরা যদি ব্যাটারি কানেক্ট রেখে যদি আমরা তার দূরত্ব বৃদ্ধি করি, দূরত্ব হ্রাস করি, তারপরে ব্যাটারি ডিসকানেক্ট করে যদি দূরত্ব বৃদ্ধি করি, দূরত্ব হ্রাস করি, তাহলে তার ক্যাপাসিটেন্সের কেমন পরিবর্তন হয়, চার্জ ধারণ ক্ষমতার কত পরিবর্তন হয়, এনার্জির কত পরিবর্তন হয়, সেইগুলা কিন্তু আমরা দেখব, বুঝতে পেরেছো? সো আমরা আজকে মোটামুটি সমান্তরাল পাতধারক রিলেটেড কয়েকটা ছোট ছোট কনসেপ্ট দেখলাম। আচ্ছা, এই প্রবলেমটা খুব সহজ, দেখো তো একটু লিখে ফেলতে পারো, খুবই সহজ ছোট্ট একটা প্রবলেম। 10 মিটার স্কয়ার ক্ষেত্রের দুইটা সমান্তরাল পাতের তড়িৎ প্রাবল্য হচ্ছে এত হলে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত? প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত? রেজিস্ট্যান্স কমলে কি হবে? ভাইয়া রেজিস্ট্যান্স কমলে কারেন্টের ফ্লোটা বাড়বে, কিন্তু ক্যাপাসিটরের যে ভোল্টেজ আর ব্যাটারির ভোল্টেজ এগুলার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? গুড। সো 10 মিটার স্কয়ার ক্ষেত্রের দুইটা সমান্তরাল পাতের তড়িৎ প্রাবল্য এত হলে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত হবে? সো খেয়াল করো, আমাদের 10 মিটার স্কয়ার ক্ষেত্রের দুইটা সমান্তরাল পাত, তো এইখানে হচ্ছে মনে করো যে কোনো একটা সমান্তরাল পাতে আমি নিলাম, এটার এরিয়া আমাদেরকে বলে দিছে 10 মিটার স্কয়ার এবং এটার তড়িৎ প্রাবল্য কতটুকু সৃষ্টি করে সেটা আমাদেরকে বলে দিছে। সো তড়িৎ প্রাবল্য সৃষ্টি করে হচ্ছে 5 × 10⁻³ 5 × 10⁻³ নিউটন পার কুলম্ব। এখন বলছে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত বের করো।
তো ভাইয়া যদি তুমি ই এর মান জানো, ই সমান সমান আমরা জানি সিগমা ডিভাইডেড বাই এপসাইলন নট। আচ্ছা, দুইটা সমান্তরাল পাত যেহেতু ছিল, দুইটা সমান্তরাল পাত যেহেতু ছিল, তাহলে কিন্তু আমাদের এই যে এটার জন্য সিগমা বাই এপসাইলন নট, এটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, এটার জন্য সিগমা বাই 2 এপসাইলন নট, দুটো যোগ করে এটা হচ্ছে টোটাল সিগমা বাই এপসাইলন নট হলো। তাহলে সিগমা সমান সমান আমরা বের করতে পারবো 5 × 10⁻³ ইন্টু এপসাইলন নট হচ্ছে 8.854 × 10⁻⁻12। সিগমা সমান কি লেখা যায়? কিউ বাই এ লেখা যায়। তাহলে এখান থেকে আমরা কতটুকু চার্জ প্রত্যেকটা পাতে আছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো। সো এখান থেকে 5 × 10⁻³ ইন্টু এপসাইলন নট ইন্টু 10, এটাই হচ্ছে আমাদের প্রতি পাতে চার্জের পরিমাণ। যদিও এটা ক্যাপাসিটর রিলেটেড কিছু না, কিন্তু তারপরেও দেখে রাখলাম। আচ্ছা, আরেকটু পড়াবো, আরেকটু পড়াই। আরেকটা ছোট্ট মজার জিনিস আছে, আরেকটু পড়াই, ঠিক আছে? অল্প একটা জিনিস, খুব মজার একটা জিনিস দেখাই ফেলি। মনে করো আমাদের কাছে এইরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, এইরকম একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর মনে করো আমাদের কাছে আছে, ঠিক আছে? আমরা এই ছবিটাকে এভাবে না এঁকে এখন ধরো কিভাবে আঁকি, জাস্ট দুইটা দাগ দিয়ে আঁকি। এইটা হচ্ছে 3D ছবিটা, আমরা 2D ছবিটা আঁকতেছি এখন। হ্যাঁ, তাহলে ছবিটা আঁকতে সহজ হবে। 2D ছবিটা আমরা আঁকলাম, এর মাঝখানে আমরা কি করলাম? আচ্ছা ভালো কথা, এদের মধ্যবর্তী যেই দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে d, এবং এদের মাঝখানে আমরা একটা ইয়া বসালাম, এদের মাঝখানে আমরা একটা টি থিকনেস বিশিষ্ট, কে মাধ্যম বিশিষ্ট কোনো একটা পদার্থকে এখানে বসাইছি, যেটা উপর নিচে অসীম পর্যন্ত বিস্তৃত, উপরে নিচে অসীম পর্যন্ত বিস্তৃত। সো আমরা এখানে টি থিকনেসের কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোনো একটা অন্তরককে নিছি, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে, আর দুইটার মধ্যে দূরত্ব আগে ডি ছিল, ডি থাকবে। এখন আমরা বের করতে চাই যদি এই পাতের এরিয়া হয় এ এবং বাকি অংশটুকু শূন্য মাধ্যম হয়, তাহলে সেক্ষেত্রে এটার নতুন ক্যাপাসিটেন্স কত হবে? নতুন ক্যাপাসিটেন্স কত হবে? প্রশ্ন কি বুঝেছো? কি বললাম? প্রশ্ন কি বুঝেছো? না, পাত দুইটা থাক, কোনো অসুবিধা নেই। আমাদের তো বলছে যে একটা পাতেই সঞ্চিত চার্জের পরিমাণ কত, মানে কিউ এর পরিমাণ কত, এই যে প্রত্যেক পাতে চার্জের পরিমাণ কত, কিউ এর মানটাই বের করতে বলছে। তো সেটাই আমরা বের করছি। প্রশ্ন কি বুঝেছো? দেখো, আমরা তো জানি যদি আমাদের কাছে দুইটা পাত থাকে যাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং প্রত্যেকটা পাতের ক্ষেত্রফল মনে করো এ, তাহলে ক্যাপাসিট্যান্স হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি হয়। আবার যদি আমাদের এখানে শূন্য মাধ্যম না থেকে ডি দৈর্ঘ্য পর্যন্ত কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট কোনো একটা অন্তরককে আমরা রাখি, তাহলে সি সমান সমান হবে কে ইন্টু এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি, তাই না? একটা হচ্ছে সি এপসাইলন নট বি এপসাইলন এ বাই ডি, আর একটা কে ইন্টু এপসাইলন এ বাই ডি। এইখানে কিন্তু কেটা হচ্ছে পুরা ডি জুড়েই বিস্তৃত। কিন্তু আমার এখনকার প্রশ্ন হচ্ছে যে যদি আমরা ক্যাপাসিটরের মাঝখানে যে অংশটা আছে সেই অংশে আমরা টি থিকনেস বিশিষ্ট কে পরাবৈদ্যুতিক মাধ্যমের কোনো একটা মাধ্যমকে বসাই, তাহলে নতুন ক্যাপাসিটেন্স কত হবে বের করো। প্রশ্ন কি বুঝেছো? এবার বলো, প্রশ্ন কি বুঝেছো? চেনা চেনা লাগছে কেসটা? হ্যাঁ, এই কেসটা আমরা একদম কুলাম্বের সূত্র দিয়ে কিন্তু একবার করছিলাম, তাই না? সো একদম সেই রকম ভাবেই এটাকে আমরা সলভ করতে চাই। বলো তো এই জিনিসটাকে কিভাবে লেখা যায়? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি বাই কে, এভাবে লিখলে কি তুমি খুব রাগ করবা? জাস্ট কেটাকে কি করছি, ডি এর নিচে নিয়ে গেছি। তাহলে এই সমান্তরাল পাত ধারকের যে ধারকত্ব সি, সেই সি সমান সমান হচ্ছে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি বাই কে। অর্থাৎ জিনিসটা দেখো,
কে মাধ্যমে ডি দূরত্বে, এই যে কে মাধ্যমে ডি দূরত্বে যে ক্যাপাসিটেন্স তৈরি হয়, শূন্য মাধ্যমে ডি বাই কে দূরত্বে সেম ক্যাপাসিটেন্স তৈরি হয়। কথাটা বুঝছো? লেখা লাগবে এটা, একটু মনোযোগ দিয়ে শোনো। কে মাধ্যমে ডি দূরত্বে যেরকম ক্যাপাসিটেন্স পাওয়া যায়, শূন্য মাধ্যমে ডি বাই কে দূরত্বে সেম ক্যাপাসিটেন্স পাওয়া যায়। কথা ঠিক আছে না? এই যে শূন্য মাধ্যমে ডি বাই কে দূরত্বে যে ক্যাপাসিটেন্স পাওয়া যায়, কে মাধ্যমে ডি দূরত্বে সেম ক্যাপাসিটেন্স পাওয়া যায়। ঠিক আছে কথা? এইবার আমরা যে কাজটা করব, এটা বুঝছো নাকি আগে বলো তো? এটা কি বুঝছো? এটা যেটা বললাম এটা কি বুঝছো? বুঝছি, গুড। এখন আমরা এই ক্ষেত্রে ক্যাপাসিটেন্স বের করতে চাই। তাহলে ভাই চলো পুরা জিনিসটাকে আমরা মনে করি এরা শূন্য মাধ্যমে আছে। তাহলে এপসাইলন নট এ ডিভাইডেড বাই দূরত্ব হবে নিচে কিছু একটা। বায়ু মাধ্যমে দূরত্ব অলরেডি কত? ডি মাইনাস টি না? বায়ু মাধ্যমে দূরত্বটা অলরেডি। টি হচ্ছে অন্তরক পদার্থটুকু, ডি হচ্ছে পাতের দুইটা পাতের মধ্যবর্তী দূরত্ব। তাহলে ফাঁকা অংশটুকুর ভ্যালু কত? ডি মাইনাস টি। তাহলে আমরা তো এখন পুরা জিনিসটাকে কেসটা চিন্তা করতেছি যে পুরাটাই হচ্ছে বায়ু মাধ্যমে আছে। তাহলে বায়ু মাধ্যমে থাকলে সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই বায়ু মাধ্যমে দূরত্ব কত? ডি মাইনাস টি প্লাস প্লাস বাকি থাকে কতটুকু দূরত্ব? এইটুকু দূরত্ব না? এইটুকু দূরত্ব হচ্ছে কে মাধ্যমে, এইটুকু দূরত্ব হচ্ছে কে মাধ্যমের দূরত্ব, এইটুকু দূরত্ব কে মাধ্যমের দূরত্ব। বলো তো ডি দূরত্বে, ডি দূরত্বে কে মাধ্যম যে সি তৈরি করে, বায়ু মাধ্যমে ডি বাই কে দূরত্ব কিন্তু, ডি বাই কে দূরত্ব কিন্তু সেম ক্যাপাসিটেন্স তৈরি করে। তাহলে দেখো টি দৈর্ঘ্যের কে মাধ্যম যে ক্যাপাসিটেন্স তৈরি করবে, বায়ু মাধ্যমে এটার ইকুইভ্যালেন্ট দূরত্ব কত হবে? টি বাই কে না? তাহলে এখানে জাস্ট অ্যাড হয়ে যাবে টি বাই কে, ব্যাস শেষ। সি সমান সমান এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। ডি মাইনাস টি মানে কোনটা? এই বায়ুর দূরত্বটুকু। আর আমরা কি করলাম? টি বাই কে দিয়ে এইটুকু অংশের ইকুইভ্যালেন্ট বায়ুতে কত হবে, এইটুকু অংশের যে দূরত্ব, এইটুকু দূরত্ব কত? টি। কিন্তু এটা তো কে মাধ্যমে, বায়ু মাধ্যমে ওই দূরত্বটা আসলে কার সমান? সেটা হচ্ছে টি বাই কে এর সমান। বুঝছো? তাহলে পুরাটাই কিন্তু বায়ু মাধ্যমে আমরা নিয়ে ফেলছি, পুরাটাকেই বায়ু মাধ্যমে আমরা নিয়ে ফেলছি। এই প্রমাণটা বইতে বিশাল করে প্রমাণ করা আছে, আমরা এখানে খুব ছোট করে দেখে ফেললাম। কথা বুঝছো? কথা বুঝছো? সো তাহলে এটা হচ্ছে আমাদের, যদি মাঝখানে একটা নির্দিষ্ট পুরুত্বের অন্তরক ঢোকানো হয়, কে পরাবৈদ্যুতিক মাধ্যম বিশিষ্ট একটা অন্তরক ঢোকানো হয়, তাহলে সেই সি এর মানটা কত হবে সেটাই আমরা দেখলাম। তো এটাকে আবার অনেকভাবেই সাজানো গোছানো যায়, আমরা এটাকে এভাবেই রাখি, অসুবিধা নাই, এটা এভাবেই থাকুক। এখন যদি আমরা একটা পরিবাহীকে রাখি তাহলে কি হয় শোনো। একটা পরিবাহীর পদার্থ যদি রাখা হয়, মাঝখানে মাঝখানে কোনো অন্তরক না রেখে মাঝখানে পরিবাহীকে রাখলে, মাঝখানে পরিবাহী পদার্থ রাখলে কে এর মান হয়ে যাবে, মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হয়ে যাবে অসীম। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মান হয়ে যাবে অসীম। তাহলে তখন আমাদের ফর্মুলায়, সি এর ফর্মুলায় কি চেঞ্জ আসবে? এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি প্লাস টি বাই অসীম। সামথিং বাই অসীম মানে কত? 0। তাহলে শুধুমাত্র কিন্তু তখন ডি মাইনাস টি যেটা, এটাই কিন্তু ক্যাপাসিটেন্সের ফর্মুলাটা হবে। অর্থাৎ এই পাশে আছে প্লাস চার্জ, এই পাশে আছে মাইনাস চার্জ, মাঝখানে যদি কোনো ধাতব পদার্থ রাখা হয়, মাঝখানে যদি কোনো পরিবাহী পদার্থ মানে ধাতব পদার্থ ধরো রাখা হয়, তাহলে যেটা হয় এইখানে যতগুলা প্লাস এইখানে ততগুলা মাইনাস পাওয়া যাবে, এখানে যতগুলা মাইনাস এখানে ঠিক ততগুলা প্লাস পাওয়া যাবে। এবং খেয়াল করো আগে আমাদের ইলেকট্রিক ফিল্ড ছিল এই পুরাটুকু জুড়ে, ইলেকট্রিক ফিল্ড ছিল এই পুরাটুকু জুড়ে, কিন্তু যখন আমি মাঝখানে এই ধাতব পদার্থটাকে বসাবো তখন দেখা যাবে ইলেকট্রিক ফিল্ড শুধুমাত্র এইটুকু অংশ জুড়ে থাকবে।
এইটুকু অংশ জুড়ে থাকবে, এইটুকু অংশ জুড়ে থাকবে। অর্থাৎ এইটুকু অংশ কিন্তু আমাদের ওই ডি তৈরি করতে কোনো সাহায্যই করবে না। তাহলে এইটুকু যদি টি হয় আর পুরাটুকু যদি ডি হয়, তাহলে ক্যাপাসিট্যান্স সি সমান সমান হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই জাস্ট ডি মাইনাস টি। অর্থাৎ এই পুরাটাকে আমরা জাস্ট ইগনোর করব, এই দৈর্ঘ্যটাকে। বাকি যেটা থাকবে বায়ুতে সেটুকুই কিন্তু আমাদের ক্যাপাসিট্যান্স এর ভ্যালুটা তৈরি করবে। কেন? কারণ দেখো, যখন আমাদের এই অংশটা ছিল না সেই সময় কিন্তু এর ভিতরে তড়িৎ ক্ষেত্র পাস করত, কিন্তু যেই মুহূর্তে আমরা এখানে একটা ধাতব পদার্থকে বসালাম তখন ফ্রি ইলেকট্রনগুলো এক পাশে চলে গেল, অন্য পাশটা পজিটিভ হয়ে গেল। তাহলে ভিতরে একটা প্লাস থেকে মাইনাসের দিকে কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র এইভাবে করে তৈরি হয়েছে, যেটা বাহ্যিক তড়িৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে কেটে ফেলছে, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রকে সম্পূর্ণভাবে কেটে ফেলছে এবং এখানে নেট তড়িৎ ক্ষেত্র জিরো বানায় ফেলছে। নেট কোনো তড়িৎ ক্ষেত্র এই মাঝখানে আর নাই। সো না থাকার কারণে শুধুমাত্র বাইরের অংশগুলাই কিন্তু একটা ক্যাপাসিট্যান্স তৈরি করছে। কথা বুঝছো? কথা কি বুঝছো? যাক, আজকে অনেক কিছু পড়ছো তোমরা, অল্প সময়ের মধ্যে আজকে অনেক কিছু পড়ছো, আলহামদুলিল্লাহ। সো আমরা হচ্ছে আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের আরও কি কি বাকি আছে ক্যাপাসিটরের মধ্যে? সঞ্চিত শক্তি বাকি আছে, সিরিজ প্যারালাল বাকি আছে, এবং আরও কয়েকটা অ্যাডভান্স প্রবলেম আমরা দেখব। তো সেটার জন্য আমাদের স্থির তড়িতে আর 2টা ক্লাস লাগবে। আমরা আশা করতেছি ধরো আগামী সপ্তাহে শুক্রবারে ইনশাল্লাহ স্থির তড়িৎটা শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে আমি এখন একটা পোস্ট দিচ্ছি, এখানে কমেন্ট করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।